ওকে, সো লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম যে প্রবলেম সলিউশন দিয়ে। সো সবাই কি পড়েছেন? সিভিপি অ্যানালাইসিস কি সবাই পড়েছেন? জি স্যার। ওকে, কারো কোনো যদি প্রবলেম থাকে, প্রবলেমটা যে চ্যাট অপশনটা আছে, এই চ্যাট অপশনে আপনারা প্রবলেমটা শেয়ার করতে পারেন, ঠিক আছে? আমরা যে কাজটা করছি, প্রথমেই আমাদের বইয়ের যে ফার্স্ট একটা এক্সাম্পল বা প্রবলেম দিয়ে শুরু করে সেই প্রবলেমটা আমরা দেখব, দেখার পরে আমরা তারপর অন্য প্রবলেমে যাব। ঠিক আছে, সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। একটু জুম করতে হবে। জুম করছি, ওয়েট করেন। আর জুম হচ্ছে না, এটা মনে হয় 100%। না, এর চেয়েও। এখন কি দেখা যাচ্ছে? সবাই কি স্যার। দেখতে পাচ্ছেন? জি নাকি স্যার। না? ওকে, আমরা স্যার দেখতে পাচ্ছি, ফোনেও তো জুম করা যায়, নিজ নিজ ফোনেও জুম করা যায় স্ক্রিন। ওকে, আপনাদের ফোনে জুম করা যায়, তাই তো? লেটস স্টার্ট। আমরা যদি সিবিপি এই প্রবলেমটা দেখি, যে বোল্টার কোম্পানি ম্যানুফ্যাকচারস এন্ড সেলস a specialized cordless telephone for high electromagnetic radiation environment. The company's contribution format income statement for the most recent year is given below. So আমরা দেখতে পাচ্ছি একটা কন্ট্রিবিউশন ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। ইনকাম স্টেটমেন্টে আমরা যদি দেখি যে টোটাল সেলস করেছে 20,000 ইউনিট, আর পার ইউনিট সেলস প্রাইস হলো $60। আমাদের ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট আছে $45, সো কন্ট্রিবিউশন মার্জিন $15। এখান থেকে পার্সেন্টেজ অফ সেলস, ভেরিয়েবল এক্সপেন্স কত এবং কন্ট্রিবিউশন মার্জিন কত সেটা বের করতে হবে। আমার টোটাল ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে $2,40,000, সো নেট অপারেটিং ইনকাম $60,000. The management is encouraged to increase the company's profit and has asked for an analysis of a number of items. তার মানে যে ম্যানেজমেন্ট আসলে কোম্পানি প্রফিটে ইনক্রিজ করতে চায়, এবং এটার জন্য যেহেতু আপনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হিসেবে কাজ করছেন, তো আপনার কাছে একটা অ্যানালাইসিস চেয়েছে। তো কি ধরনের অ্যানালাইসিস চেয়েছে? তো প্রথমে ওনাদের রিকোয়ারমেন্টটা ছিল কম্পিউট দ্য কোম্পানি সেম রেশিও এন্ড ভেরিয়েবল এক্সপেন্স রেশিও। ঠিক আছে, আমরা যে কাজটা করি সেম ইয়াতে আমরা ইনকাম স্টেটমেন্টটা একটু একটু ডেভেলপ করি, ঠিক আছে? আমি এই ফন্টটা পছন্দ করি, তো আমি এই ফন্টটা লিখছি, ঠিক আছে? তো আমাদের কি ছিল এই জায়গায়? টোটাল পার ইউনিট আর পার্সেন্টেজ অফ সেলস। টোটাল পার ইউনিট আর হলো পার্সেন্টেজ অফ সেলস, ঠিক আছে সবার? এবার আসে আমার কত সেলস। সেলস আমার হলো 20,000। আমি যদি ইউনিটটা একটু আলাদা লিখি, সেলস এখানে টোটাল অ্যামাউন্ট আমি দিয়ে দিই। টোটাল অ্যামাউন্ট আমি এই জায়গায় দিই টোটাল ইউনিট। জাস্ট দেখার জন্য সেলস আমি করি, তাহলে কত? 20,000। আর আমার পার ইউনিট সেলস ছিল কত? $60। আমি যদি ভেরিয়েবল এক্সপেন্সে যাই, আমার পার ইউনিট ছিল $45। তো আমার কন্ট্রিবিউশন মার্জিন যদি বের করতে চাই, আমার কন্ট্রিবিউশন মার্জিন হবে $15। তো সিএম আমার $15 করতে পারি। সিএম $15। আমি যে কাজটা করি, এই জায়গায় আমি যদি সেলস যাই, করে দিই
দেখেন আমার যে কাজটা হয়েছে, আমি এখান থেকে আমি ভেরিয়েবল এক্সপেন্স রেশিও কত, ভেরিয়েবল এক্সপেন্সকে আমরা সেলস দ্বারা ডিভাইড করে আমরা ভেরিয়েবল এক্সপেন্স রেশিও বের করেছি, এবং কন্ট্রিবিউশন মার্জিনকে সেলস দ্বারা ভাগ করে কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা আমি বের করেছি। আমি যদি এই যে টোটাল অ্যামাউন্টটা আমি যদি বের করতে চাই, আমার 20,000 হলো এই ইয়ারে সেল করা, আমার পার হলো করে নিই। আর আমার ভেরিয়েবল এক্সপেন্স আমার কত হবে, 20,000 মাল্টিপ্লাই আমরা যদি করি 45। সো আমি এখান থেকে যে কাজটা করতে পারি, আমি যদি সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্সটা বাদ দিই, তাহলে আমার কি হবে, কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা বেরিয়ে যাবে। সো কন্ট্রিবিউশন মার্জিনটা আমি কি করলাম, এখানে বের করে নিলাম। এখান থেকে যদি আমি ফিক্সড এক্সপেন্সটা বাদ দিই, ফিক্সড এক্সপেন্স আমার কত ছিল, ফিক্সড এক্সপেন্স আমার কত ছিল, 2,40,000। সো 2,40,000 যদি আমি বাদ দিই, তাহলে আমার প্রফিট থাকতেছে কত, আর কোনো সমস্যা থাকলে বলতে পারেন। সো আমার 2,40,000 টাকা ফিক্সড এক্সপেন্স আমরা বাদ দিলাম, তাহলে আমার প্রফিট থাকতেছে 60,000। সো এক নম্বর রিকোয়ারমেন্টটা আমরা যদি রিকোয়ারমেন্ট এক নম্বরে আমরা যাই, রিকোয়ারমেন্ট 1 এ যাই, আমার রিকোয়ারমেন্টে ছিল কি, আমার রিকোয়ারমেন্টটা ছিল কম্পিউট দ্য কোম্পানি সিএম রেশিও এন্ড ভেরিয়েবল এক্সপেন্স রেশিও। তাহলে আমার সিএম রেশিওটা কত হবে, আমি অলরেডি বের করেছি, তারপর আমি দেখাচ্ছি। সো আমার এটা কত হবে, ভাগ ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট divided by on sales per unit। তাহলে আমার এটা কত হবে, সো ভেরিয়েবল এক্সপেন্স সরি সিএম রেশিও, তো সিএম পার ইউনিট, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। তাহলে আমার এটা কত হবে, সিএম 15 ভাগ হলো 60। সো আমরা এই ওয়েতে কি করতে পারি, সিএম রেশিওটা বের করতে পারি। আমরা যদি ভেরিয়েবল এক্সপেন্স রেশিওটা বের করতে চাই, তাহলে আমাদের কি হবে, ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট ভাগ সেলস পার ইউনিট। তাহলে কি হবে, ভেরিয়েবল এক্সপেন্স পার রেশিও ভাগ সেলস পার ইউনিট। সো আমার এই জায়গায় কি হবে, অ্যামাউন্টটা বেড়ে গেল। আমার রিকোয়ারমেন্ট এক কিন্তু আমার হয়ে গেল। এবার আমরা যে রিকোয়ারমেন্ট 2 বলছে, compute the company's break-even point in both unit sales and dollar, use the equation method। তাহলে আমরা রিকোয়ারমেন্ট ওটাতে যাই। কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ বলবেন, ঠিক আছে। সো assume break-even unit equal to Q, আমরা ধরে নিলাম। তাহলে আমার সেলস কত হবে টোটাল, আমার পার ইউনিট সেলস প্রাইস হলো 60। সো আমি যদি কিউ ইউনিট সেল করতে চাই, আমার 60 কিউ, ঠিক আছে, 60 কিউ হলো সেলস প্রাইস। তারপর আমার মাইনাস ভেরিয়েবল এক্সপেন্স, ভেরিয়েবল এক্সপেন্স আমার কত হবে 45 কিউ। তারপর আমার হবে মাইনাস ফিক্সড এক্সপেন্স, ফিক্সড এক্সপেন্স আমার কত 2,40,000। আমার এটা ইকুয়াল টু কি হবে, প্রফিট। প্রফিট কত হবে, ব্রেক ইভেনে প্রফিট হবে আমার 0। তো আমার 0 প্রফিট। তাহলে আমি যদি এই জায়গায় 60 কিউ থেকে 45 কিউ বাদ দেই, তাহলে আমার থাকবে কত 15 কিউ। আর এই 2,40,000 কে যদি আমি রাইট সাইডে নিয়ে যাই, তাহলে আমার ইকুয়াল টু হবে 2,40,000। তাহলে আমি যদি কিউ করি, তাহলে কিউ ইকুয়াল টু কত হবে, কিউ ইকুয়াল টু কত হবে, আমি যদি করি 2,40,000 বা 15 কত হবে বলুন তো সবাই। আমি এখান থেকে সরাসরি যদি আমি করে ফেলি 2,40,000 বা 16,000, তাহলে আমার ব্রেক ইভেন ইউনিট কত হবে, 16,000 units ইকুয়াল টু 16,000, ঠিক আছে। তাহলে ব্রেক ইভেন অ্যামাউন্টটা কত হবে, কত হবে 16,000 ইনটু কত প্রাইস 60 টাকা হলো পার অ্যামাউন্ট, তাহলে আমার কত আসছে 9,60,000 96,000।
তাহলে এই হতে আমি আমার রিকোয়ারমেন্টটাও ফুলফিল করে ফেলতে পারি। এই জায়গায় কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? না স্যার। কারো কোনো স্যার কনফিউশন নেই? জি স্যার আমি যদি সিএম মেথডে করি এটা আমাকে তো ইকুয়েশন মেথডে বলে দিয়েছে। ও আচ্ছা স্যার আমি এখন ঠিক আছে রিকোয়ারমেন্ট আমি যদি এটা করেছি কোন মেথডে? ইকুয়েশন মেথড। আমি একটু লিখে দিই। জি ঠিক আছে স্যার আমরা যে প্রফিটটা ধরবো, সাপোজ আমরা প্র্যাকটিক্যাল লাইফে এই যে প্রফিটটা কি গ্রস প্রফিট ধরবো না নেট প্রফিট ধরবো? কোনটা? এই যে আমাদের না, না, প্রফিট না এই জায়গায় আমরা যেটা করছি, আমরা আসলে এই জায়গায় ট্যাক্সের ইমপ্যাক্টটা এখনো ক্যালকুলেশন করছি না, কারণ আমরা আসলে এটা হলো একবারে বেসিক লেভেলে, ফাউন্ডেশন লেভেলে। তো আমরা যখন লাস্ট লেভেলে যাব, অথবা স্ট্র্যাটেজি লেভেলে অথবা ম্যানেজমেন্ট লেভেলে, তখন আমরা আসলে ট্যাক্সের ইমপ্যাক্ট গুলো এই জায়গায় কনসিডার করব। আমি কোনো ট্যাক্সের ইমপ্যাক্ট আনতে চাচ্ছি না। 2 নম্বর জিনিসটা হলো আমরা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করছি, কিন্তু বাস্তবে কোনো কোম্পানি সিঙ্গেল প্রোডাক্ট প্রোডাকশন করে না। সো কোম্পানিগুলো যে কাজটা করে, এখানে হাজার হাজার প্রোডাক্ট থাকে, তাদের এই হাজার হাজার প্রোডাক্টের জন্য লাখ লাখ এসপি অর্থাৎ মেটেরিয়াল থাকে। সো আমাদের রিয়েল লাইফের সিনারিও গুলা অনেক কমপ্লেক্স, বাট এই জায়গায় আমরা যেহেতু বেসিক জিনিসগুলো বুঝতে চাচ্ছি, তো আমরা ট্যাক্সের ইমপ্যাক্ট আনছি না, ইনফ্লেশন ইমপ্যাক্ট আনছি না, ডিসকাউন্ট রেটের ইমপ্যাক্ট আনছি না, ঠিক আছে? তো আমরা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে অথবা বড় জোর 2 থেকে 3টে প্রোডাক্ট নিয়ে আমরা আমাদের অ্যানালাইসিসটা চালিয়ে যাব। সার্টিফিকেট আছে না এখন? জি জি স্যার। আচ্ছা আমি একটা কোর্স কিনবো আর কি, 700 টাকা খরচ দেবে, আমি আপনার ক্যাশ টাকা দিয়ে নিলাম। আমি বুঝতেছি না আপনাদের কথা, কেউ কিছু বলছেন? বাকিরা মাইকগুলো বন্ধ করে দিলে ভালো হয় স্যার। আচ্ছা সবাই যে কাজটা করেন, কেউ যদি কোশ্চেন করতে চান তাহলে আনমিউট করেন অথবা সবাই মিউট করে রাখেন, ঠিক আছে? ওকে, আমরা এরপরে যেটা যাই, assume that sales increase 4 lakh next year if cost behavior patterns remain unchanged। তার মানে ভেরিয়েবল কস্ট মতো আছে, ফিক্সড কস্টের মতো আছে। তাহলে by how much will the company's net operating income increase? Use the CM ratio to compute your answer। তাহলে আমরা CM ratio ইউজ করে কি করব? এই রিকোয়ারমেন্ট 3টা করব। আমরা রিকোয়ারমেন্ট 3 তে যাই। দেখেন আমার সেলস রিমেনকে আমার কস্ট স্ট্রাকচার রিমেন আনচেঞ্জ। কস্ট স্ট্রাকচার রিমেইনস আনচেঞ্জ। এটা মানে কি বলুন তো? এটা মানে কি? কস্ট স্ট্রাকচার রিমেন আনচেঞ্জ মানে কি? এটা মানে কি হবে বলতে পারবেন? স্যার কোনো কিছুই পরিবর্তন হবে না, তার মানে যা আছে তেমন থাকবে। নো চেঞ্জ ইন ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, ঠিক আছে? তার মানে আমার কস্টের কোনো চেঞ্জ হবে না। যদি কস্টের কোনো চেঞ্জ না হয় তাহলে আমার ইমপ্যাক্টটা কি হয় আমরা দেখি। সেলস ইনক্রিজ আমার কত হচ্ছে? 4 লাখ, ঠিক আছে? তাহলে সিএম রেশিও আমার কত আছে? 25%। তাহলে আমার দেখেন এই জায়গায় আমার এই টোটাল যে সেলস ইনক্রিজ আছে 4 লাখ, সিএম রেশিও 25%, ঠিক আছে? এটা দিয়ে আমার কি হবে? সরাসরি আমরা সিএম ইনক্রিজ কথা বলতে পারি, অথবা ডাইরেক্টলি যেহেতু আমার ফিক্সড কস্ট চেঞ্জ হচ্ছে না, আমরা এটা প্রফিট ইনক্রিজে বলতে পারি, ঠিক আছে? তাহলে এটা কত হবে? আমার 4 লাখ মাল্টিপ্লাই বাই 25%, কত আমার? 1 লাখ। তাহলে আমার সিএম ইনক্রিজ অথবা প্রফিট ইনক্রিজ হলো আমার 1 লাখ। কারো কোনো কনফিউশন আছে? এবার যে কারো কোনো কনফিউশন আছে? এক্সপেন্স চেঞ্জ হলে এটা যদি আমি একটু সবার মতো করে আমি যদি ইনকাম স্টেটমেন্টটা তৈরি করে দেখাই, তো এটা মানে সবচেয়ে বেটার হয়। কেউ কি ইয়াতে আছে? আমি ইনকাম স্টেটমেন্টটা বের করে একটু দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সো আমরা এটা কন্ট্রিবিউশন মার্জিন ফরম্যাটে যেটা করেছি সেটা তো এই জায়গায় আসছে। সো আমি টোটাল ইউনিটটা এই জায়গায় বাদ দিয়ে দিই, আমার দরকার নাই। আচ্ছা থাকুক, টোটাল ইউনিটটা থাকুক এই জায়গায়, আমার পার্সেন্টেজ অফ সেলস এর দরকার নেই, ঠিক আছে? সো এটা হলো ইনক্রিজ সেলস এবং করে দিই ইনক্রিজ সেলস আমার কত হয়েছে? 4 লাখ টাকা, তাই না? 4 লাখ টাকা 4 লাখ। ওকে 1 মিনিট। 4 লাখ ইনক্রিজ সেল, তাহলে আমার টোটাল সেলস কত হচ্ছে? টোটাল সেলস আমার কত হবে? 16 লাখ। 4 লাখ 16 লাখ, ঠিক আছে? তাহলে আমার ভেরিয়েবল কস্ট কত হবে? ভেরিয়েবল কস্ট কত হবে? 16 মাল্টিপ্লাই বাই হলো ভেরিয়েবল এক্সপেন্স রেশিও। ভেরিয়েবল এক্সপেন্স রেশিওটা কোনটা? ভেরিয়েবল এক্সপেন্স বাই হলো সেলস,
আমার এটা আছে 12 লাখ। আমি যদি মাইনাস করি এখান থেকে, এটা আমার আসছে কি কন্ট্রিবিউশন মার্জিন। আমার ফিক্সড এক্সপেন্স কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমার আমি যদি জাস্ট এই ফরম্যাটে বসে দিই, সো আমার কি হচ্ছে, আমার প্রফিট কত হচ্ছে 1,60,000। তাহলে ইনক্রিজ বা ডিক্রিজ যদি আমি নেই, আমার সেলস ইনক্রিজ কত হয়েছে, সবগুলো ইনক্রিজ যদি আমি নেই, তাহলে সেম ফরম্যাটটা আমি আবার এই জায়গায় যদি বসে দিই, তাহলে দেখেন আমার এখানে কপি জাস্ট এটা যদি ফর্মুলাটা কপি পেস্ট করে দিই, তাহলে দেখেন আমার প্রফিট ইনক্রিজ হয়েছে কত 1 লাখ। সো আমি এই জায়গায় যে কাজটা করছি, সিএম ইনক্রিজ করছে কত 1 লাখ, এই সিএমটাই প্রফিটে কন্ট্রিবিউশন করছে। তো এটা আমি ইনকাম স্টেটমেন্টটা বের না করেও আমি জাস্ট এই জায়গায় লিখতে পারি সেলস ইনক্রিজ 4 লাখ, কন্ট্রিবিউশন মার্জিন 25%। তো যেহেতু আমার কোনো কস্ট স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে না, তো আমার সিএম ইনক্রিজ অথবা প্রফিট ইনক্রিজ এই পুরো 1 লাখ টাকায় হয়েছে। এই জায়গায় কার কোনো কনফিউশন আছে? স্যার এখানে ভেরিয়েবল তো ইউনিট ওয়াইজ চেঞ্জ হয়ে যাবে তাই না স্যার? কিন্তু আমরা উপরে ভেরিয়েবল কস্ট চেঞ্জ হচ্ছে না মানে এটা কি? আমরা যে কস্ট স্ট্রাকচারে কোনো চেঞ্জ হচ্ছে না তার মানে পার ইউনিট ভেরিয়েবল কস্ট চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? পার ইউনিট ভেরিয়েবল কস্ট চেঞ্জ হবে না এবং ফিক্সড কস্ট টোটাল চেঞ্জ হবে না। আমার কথা ক্লিয়ার? ওকে স্যার, আমরা একটু পরে একটা ডিসকাশন করব। আপনার এই কোশ্চেনটা পরে মনে হয়েছে যে explain per unit variable cost is fixed and per unit fixed cost is variable. এই কোশ্চেনটার অ্যানসার আমরা আপনাদের কাছে সার্চ করব। explain per unit variable cost is fixed and per unit fixed cost is variable. এটা কি প্রুফ করতে পারবেন? এটা প্রুফ করতে পারবেন সবাই? জি স্যার। জি। Explain per unit variable cost is fixed and per unit fixed cost is variable. জি স্যার। আমি জাস্ট একটু আমি পারবো না। অনেকে তো পারবে না, আমি একটু জাস্ট বলছি এই প্রবলেমটা দিয়ে আমরা এটা কি করব, প্রুফ করব, ঠিক আছে? এই প্রবলেমটা দিয়ে আমরা এটা প্রুফ করি। সো লেটস সি প্রবলেমটা কি হবে। প্রথমে দেখেন আমার কি আসছে, ভেরিয়েবল কস্ট কত 45 ভেরিয়েবল এক্সপেন্স হলো ফিক্সড এক্সপেন্স, ঠিক আছে? আমি যাই পার ইউনিট আর হলো টোটাল, ঠিক আছে? আমার ভেরিয়েবল কস্ট কত 45 টাকা, ফিক্সড কস্ট ফিক্সড তো পার ইউনিট না টোটাল ফিক্সড কস্ট ছিল আমার কত 2,40,000 টাকা, 40। ঠিক আছে? আমি সেলস ইউনিটে যাই, আমার কত ছিল প্রথমে 20,000 ইউনিট, তাই না? তাহলে আমার টোটাল অ্যামাউন্ট আমি যাই, টোটাল অ্যামাউন্টে আমার এই জায়গায় কত হবে, এটা। আর এই জায়গায় আমার কত হবে 2,40,000। এটার জন্য তো আমার এই ইউনিটটা 20,000, তাই না? সেলস ইউনিটটা যেটা আছে এটা তো দুইটার জন্যই 20,000 নাকি? জি স্যার। ঠিক আছে। এখন ধরেন আমি যদি এই জায়গায় পার ইউনিট বের করতে চাই, আমার এই জায়গায় 20,000 না হয়ে যদি 15,000 হতো তাহলে কোনো সমস্যা ছিল না। আমার অলওয়েজ কি পার ইউনিটে কি হবে 45 টাকাই হবে। পার ইউনিট 45 কি কোনো চেঞ্জ হবে? আমি যদি এই জায়গায় 10টা না, পার ইউনিট সব সময় ভেরিয়েবল কিন্তু পার ইউনিট ফিক্সড। আমার কিন্তু 45 থাকতেছে। আমি যদি 30 দেই তাহলে আমার কি আসছে, এই 45 থাকতেছে পার ইউনিট, আমার কিন্তু চেঞ্জ হচ্ছে না। বাট আমি যদি ফিক্সড কস্টে যাই, আমার এই জায়গায় পার ইউনিট কত করতেছে, কত 12 টাকা। আমি পরে যদি এই জায়গায় ধরেন আমি 20,000 এর জায়গায় 25,000 দিই তাহলে পার ইউনিট আমার কত আসছে 9 টাকা 60 পয়সা। তার মানে আমার যদি সেলস ইউনিট চেঞ্জ হয় এই জায়গায় ফিক্সড কস্ট পার ইউনিটে চেঞ্জ হচ্ছে, বাট ভেরিয়েবল কস্ট পার ইউনিট কি চেঞ্জ হচ্ছে? একটু চেঞ্জ হচ্ছে না। তার মানে ভেরিয়েবল কস্ট পার ইউনিটে অলওয়েজ ফিক্সড থাকে, বাট ফিক্সড কস্ট পার ইউনিটে কি হবে, চেঞ্জ হবে। আপনার যখন কোনো ইউনিট চেঞ্জ হবে বা প্রোডাকশন চেঞ্জ হবে অথবা সেলস ইউনিট চেঞ্জ হবে তাহলে ফিক্সড কস্ট পার ইউনিট কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তার কারণে আমরা বলতে পারি পার ইউনিট ফিক্সড কস্ট ইজ ভেরিয়েবল আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ ফিক্সড, ঠিক আছে?
আমরা এবার 4 নাম্বার রিকোয়ারমেন্টে যাই। 4 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলেছে দেখেন, রিফার টু অরিজিনাল ডাটা। সাউন্ড অফ করবেন। Refer to the original data. Assume that next year management wants the company to earn a profit at least $90,000. How many units? আচ্ছা কেউ মাইক্রোফোনটা অফ করে দেন। হ্যাঁ, how many units will have to be sold to meet the target profit? তার মানে আমার 4 নম্বরে বলছে যে অরিজিনাল যে ডাটা আছে এই অরিজিনাল ডাটার উপর বেস করে আমাদেরকে 90,000 টার্গেট প্রফিট করতে হবে। এই 90,000 টার্গেট প্রফিট যদি করতে হয় তাহলে আমাদের আসলে কতগুলো ইউনিট সেল করতে হবে। তো রিকোয়ারমেন্ট 4, assume that the required unit to be sold to কত ছিল 90,000 is due। ঠিক আছে 90,000 তো নাকি $90,000 ঠিক আছে $90,000 আমি এই জায়গায় ইউএসডি দিয়ে দিই ইউএসডি ডলার 90,000 কিউ ইউনিট is কিউ ইউনিটস ঠিক আছে। তাহলে আমরা ইকুয়েশন মেথডোলজিতে আমরা যদি করি আমার পার ইউনিট প্রাইস কত 60 তাহলে আমার টোটাল হবে 60 কিউ হলো সেল প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট আমার কত হবে 45 কিউ মাইনাস আমার ফিক্সড কস্ট হলো 2,40,000 আমার ইকুয়াল টু হবে আমার টার্গেট প্রফিট। তার কোনো কনফিউশন আছে? ইকুয়েশন মেথডটা সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট ইকুয়াল টু প্রফিট, তাই না? তো এই জায়গায় আমি প্রফিট বলতে বলছি টার্গেট প্রফিট। আমার টার্গেট প্রফিটটা কত 90,000। তাহলে আমার এটা কত আসছে 60k মাইনাস 45k ইকুয়াল টু 15 কিউ। আর আমি 2,40,000 যদি ডান পাশে নিয়ে আসি তাহলে আমার কি হবে 90,000 প্লাস 2,40,000 ঠিক আছে। তাহলে 15 কিউ সমান কত আসছে 3,30,000। তার মানে আমরা যদি কিউতে যাই কিউ সমান কত আসবে 3,30,000 ভাগ 15 সমান কত 22,000 ইউনিট। তাহলে আমরা লিখতে পারি টু আর্ন টার্গেট to earn target profit we need to sell 20,000 units। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম থাকলে ইস্যু রেজ করতে পারেন। না স্যার। সবাই বুঝেছেন এটা? ওকে, ধরে নিলাম যে সবাই বুঝেছেন। 5 নম্বরটাতে যদি আমরা যাই রিফার টু অরিজিনাল ডাটা compute the company's margin of safety in both dollar and percentage form। তাহলে মার্জিন অফ সেফটিতে আমরা যদি যাই আমাদের কারেন্ট সেলস আমি যদি এই জায়গায় অ্যামাউন্টে যাই কারেন্ট সেলস অ্যামাউন্ট তো আমাদের দেওয়া আছে দেখেন 12 লাখ। তার কোনো কোশ্চেন আছে এই জায়গায়? ব্রেক ইভেন সেলস কত? ব্রেক ইভেন সেলস আমরা কত পেয়েছিলাম বলেন তো? একটু আগে দেখেন ব্রেক ইভেন সেলস অ্যামাউন্ট আমরা পেয়েছিলাম এই যে এই জায়গা থেকে 9,60,000 ঠিক আছে। এই যে ব্রেক ইভেনে আমার প্রফিট 0 সো ব্রেক ইভেন অ্যামাউন্ট আমরা কোয়ান্টিটি হলো 16,000 আর ব্রেক ইভেন অ্যামাউন্ট হলো 9,60,000। তাহলে আমি ব্রেক ইভেন অ্যামাউন্ট এই জায়গায় 9,60,000 বসিয়ে দিতে পারি। ব্রেক ইভেন সেলস ছিল আমার 9,60,000 9,60,000। তাহলে মার্জিন অফ সেফটি কত হবে 12 লক্ষ মাইনাস 9,60,000 সমান কত 2,40,000। তাহলে মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ কত হবে 2,40,000 ভাগ 12 লক্ষ কত পার্সেন্ট 20%।
কারো কোনো কনফিউশন আছে? এখানে কারো কোনো কনফিউশন আছে? তাহলে মার্জিন অফ সেফটি বার করতে হয় কিভাবে? আমাদের কারেন্ট যে সেলস অ্যামাউন্ট আছে এখান থেকে যদি আমরা ব্রেক ইভেন সেলস বাদ দেই তাহলে যেটা থাকে সেটা হলো মার্জিন অফ সেফটি ইন অ্যামাউন্ট। আপনি অ্যামাউন্ট লিখতে পারেন, জাস্ট অ্যামাউন্ট। আর পার্সেন্টেজ আমি একটু লিখে দিই, এটা বের করবেন। মার্জিন অফ সেফটি অ্যামাউন্ট বা সেলস থেকে বের করতে পারি মার্জিন অফ সেফটি বা সেলস অ্যামাউন্ট 20%। কারো কোনো কনফিউশন আছে কিনা একটু বলতে পারেন? আছে কনফিউশন? স্যার 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 মার্জিন অফ সেফটি 20%, এটা দিয়ে আমরা কি বুঝবো? যে আমরা যদি সেলস এর যদি 20% যদি আমরা যদি রিটেইন করি তাহলে হয়তো আমাদের প্রফিট হবে না, আচ্ছা, বাট লস হবে না, বাট প্রফিট হবে না, এরকম স্যার? একটু বলি, আপনারা এই বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত কোনো কোম্পানি 12 লাখ টাকা সেল করতে পারছে। এই মাসের অবস্থা কি বলেন তো? তাহলে কোম্পানি কিভাবে প্ল্যান করবে? সো কোম্পানি চিন্তা করবে যে ডিউ টু ন্যাচারাল ডিজাস্টার অথবা ডিউ টু রিসেশন আমার সেলস কত পার্সেন্ট পর্যন্ত রিডাকশন করলে আমি ব্রেক ইভেনে থাকতে পারবো। সো কোম্পানি অ্যাসেসমেন্ট করে দেখলো যে এই রিসেশন ইমপ্যাক্টটা অথবা ন্যাচারাল ডিজাস্টার ইমপ্যাক্টটা আমি যদি 20% এর ভিতরে অ্যাবজর্ব করতে পারি তাহলে আমার খুব বেশি ইমপ্যাক্ট করবে না, অর্থাৎ আমি প্রফিট না করে অন্তত লসে যাব না। বুঝতে পারছেন? সো এটাকে বলা হয় কিউশন, মানে আপনার হাতে কিছু আছে, এই যে যা আছে এইটা পর্যন্ত আপনি কি করতে পারেন, এফোর্ড করতে পারবেন, এর বেশি হলে আপনি এফোর্ড করতে পারবেন না। সো এই কোম্পানির জন্য সে 20% সেলস রিডাকশন পর্যন্ত এফোর্ড করতে পারবে, তার বেশি সে কি করতে পারবে না, এফোর্ড করতে পারবে না। ক্লিয়ার? আপনি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তো আমাদের রিকোয়ারমেন্ট 5 আমরা কমপ্লিট করলাম। রিকোয়ারমেন্ট 5, তো এটা ছিল রিকোয়ারমেন্ট 5। লিখুন রিকোয়ারমেন্ট 5। এবার আমরা চলে যাই এরপরের রিকোয়ারমেন্টটা। সবাই দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? সো 6 এর একে বলছে compute the company's degree of operating leverage at the present level of sales. সো আমরা যদি রিকোয়ারমেন্ট 6 এ যাই, রিকোয়ারমেন্ট 6.1 আমরা 6 এর একে যাই, আমাদের বের করতে হবে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ। ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ, তাহলে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ সমান কত হয় আমরা সেটা বের করব। ইকুয়াল টু কত? আমরা জানি ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ সমান কত, বলতে পারবেন কেউ? কন্ট্রিবিউশন মার্জিন বা হলো প্রফিট। আমার কন্ট্রিবিউশন মার্জিন এই প্রবলেমে কত ছিল? এবারে প্রথমে যখন আমরা আসলাম কন্ট্রিবিউশন মার্জিন হলো 3 লাখ, ভাগ হলো আমার প্রফিট কত, 60,000। সো তাহলে আমার ডিগ্রি অফ লেভারেজ কত, 5। আর কোনো কোশ্চেন আছে? আমি আবারও দেখাচ্ছি, তাহলে এটা যদি আপনাদের কারো সমস্যা হয় তাহলে আমার হবে 3 লাখ ভাগ 5। সরি, কত ছিল? 3 লাখ ভাগ 60,000 না? 60,000। তাহলে আমার কত হবে? ঠিক আছে? তাহলে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ ইকুয়াল টু হলো টোটাল কন্ট্রিবিউশন মার্জিন ভাগ প্রফিট। সো আমার এই প্রবলেমে আমরা যদি এই প্রবলেমটা যাই, আমার কন্ট্রিবিউশন মার্জিন ছিল কত, 3 লাখ, আর প্রফিট ছিল কত, নেট অপারেটিং প্রফিট 60,000। তাহলে 3 লাখকে 60,000 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হলো আমার ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ। সো এটা আমরা বললাম। বি নাম্বারটা দেখেন, assume that through a more intense effort by the sales staff the company's sales increase by 8% next year. তাহলে আমরা কত পার্সেন্ট সেল বাড়বে? 8% বাড়বে। By what percentage would you expect net operating income to increase? Use the degree of operating leverage to obtain your answer. তাহলে আমার ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ আমরা বের করছি কত, 5। আর সেলস কত পার্সেন্ট বাড়বে? এই প্রবলেম থেকে আমরা বুঝতে পারছি সেলস বাড়বে 8%। তাহলে আমার প্রফিট বাড়বে কত? 5 into 8% সমান কত? 40%। 40%। তাহলে দেখেন what percentage would you expect net income operating to increase?
তাহলে এখান থেকে আপনি লিখতে পারেন নেট ইনকাম অথবা অপারেটিং ইনকাম, আমরা এটা যাই নেট ইনকাম টু ইনক্রিজ ইকুয়াল টু কি হবে আমার ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ মাল্টিপ্লাই বাই হলো আমার কি হবে সেলস ইনক্রিজ, এটা হবে পার্সেন্টেজ। তাহলে আমার কি হবে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ আমার কত 5, ডিগ্রি অফ লেভারেজ সেলস ইনক্রিজ আমার কত 8%, 8%, তাহলে আমার সমান কত হবে 40%. 40%। এখন এই যে 40% আমরা লিখেছি, তাহলে টোটাল সেলস আমার কত ছিল আগে প্রফিট কত ছিল আমার বলো তো? আগে 60,000. প্রিভিয়াস প্রফিট ছিল আমার 60,000, তাই না? তাহলে আমার নিউ Yes, প্রফিট sir. কত হবে 60 into 8, ইনটু 1.40, 40% দিতে পারে কত 84,000 টাকা। 84. এটাকে আমরা যে কাজটা করতে পারি আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পারি, ঠিক আছে? তাহলে প্রফিট ইনক্রিজ কত হয়েছে 84,000 মাইনাস 60,000, 24,000 টাকা। আমরা এটা ম্যাথমেটিক্যালি একটু প্রুফ করব, তাই না? আমরা একটু প্রুফ করি এটা। Okay. প্রুফ করি এটা, তাই তো? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার. ওকে, সেলস ইনক্রিজ আমার কত পার্সেন্ট হচ্ছে 8%. 8%। 8% যদি 8% সেলস ইনক্রিজ হয় তাহলে আমার টোটাল সেলস ইনক্রিজ কত হয়েছে 2,16,000. আগে 12 লাখ টাকা ছিল, এখন 8% ইনক্রিজ হয়েছে, কত হবে তাহলে 96,000, ঠিক আছে? আমার ভেরিয়েবল কস্ট কত পারবে তো Variable cost the same. 45, That's the total variable cost. তাহলে আমার ভেরিয়েবল কস্ট হবে এই অ্যামাউন্টটা 72,000, তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত হবে 96 মাইনাস 72,000। আমার ফিক্সড কস্ট তো পারবে না, ঠিক আছে? তাহলে আমার কত বাড়ছে প্রফিট, কত বাড়ছে তাহলে আমার 24,000। 24,000. তাহলে আগে প্রফিট বাড়ছে কত সেম হয়েছে? তাহলে আমি যদি আসি নিউ টোটাল, আমি যদি টোটালটা আসি তাহলে কি হবে এটা প্লাস 96,000 সবগুলোই করি, তাহলে দেখেন আমার কত আসছে প্রফিট টোটাল 84,000 আসছে, 84,000 আসছে। সো আমরা এই ওয়েতে ইনকাম স্টেটমেন্ট করতে পারি, অথবা আমরা কি করতে পারি ডিরেক্টলি জাস্ট নেট ইনকাম টু ইনক্রিজ ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ কে সেলস ইনক্রিজের পার্সেন্টেজ দ্বারা মাল্টিপ্লাই করে 40% বের করে আমি অ্যামাউন্টটা বের করে ফেলতে পারি। তার কোনো কনফিউশন আছে স্যার? স্যার এখানে স্যার এই ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ইকুয়ালস টু স্যার কন্ট্রিবিউশন মার্জিন বাই নেট অপারেটিং ইনকাম স্যার। জি? এখন আমরা দেখলাম যে স্যার কন্ট্রিবিউশন মার্জিন স্যার যদি সেল যদি 8% যদি বাড়ে তাহলে ভেরিয়েবল কস্ট 8% বাড়বে, এবং স্যার কন্ট্রিবিউশন মার্জিনও স্যার 8%ই বাড়ে স্যার। এখন যদি স্যার এখন আমি স্যার ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ধরলাম হলো 5, আর বাই হচ্ছে যে কন্ট্রিবিউশন মার্জিন যদি 8%, বাই হচ্ছে যে স্যার নেট অপারেটিং ইনকাম, এন্ড এক্সচেঞ্জ যদি আমরা করি স্যার তাহলে 8% ডিভাইডেড বাই 5 আসে স্যার। তাহলে এখানে 5 into 8% হলো কি হবে স্যার এটা? আপনার কথাটা আমি বুঝি নাই স্যার এই নেট ইনক্রিজ স্যার ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ইকুয়ালস টু স্যার কন্ট্রিবিউশন মার্জিন বাই নেট অপারেটিং ইনকাম। জি, তো কন্ট্রিবিউশন মার্জিন হলো 3 লাখ, প্রফিট হলো 60,000, তাহলে বাদ করলে কত 5, তার মানে আমার ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ হলো 5। আর প্রবলেমে সেলস ইনক্রিজ কত দেওয়া আছে দেখেন কত পার্সেন্ট দেওয়া আছে 8%, 5 into 8% সমান কত 40% স্যার। 40%,
তাহলে আমি এই জায়গায় 40% বলছি না, নেট ইনকাম টু ইনক্রিজ 40%। হুম, হুম। আমার প্রিভিয়াস প্রফিট কত? 60,000। তাহলে নতুন হ্যাঁ, প্রফিট কত হবে? প্রিভিয়াস প্রফিটের 40% বেশি হবে। তো প্রিভিয়াস প্রফিটের হ্যাঁ, হ্যাঁ। 40% বেশি মানে কত? 60,000 ইন্টু 1 প্লাস 40%, হুম, হুম, হুম। নাকি? জি স্যার। আমার কত আসতেছে? 84,000 নতুন প্রফিট। তাহলে প্রফিট বাড়তেছে আমার কত? 24,000। তো ঠিক আছে, হুম, হুম, হুম। আপনার কোশ্চেনটা আমি বুঝি নাই, তারপর আমি বলছি এটা, আপনি কি বুঝতে পারছেন? ও জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, আর কোনো কোশ্চেন আছে? আর স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ যে প্লিজ। আমরা যখন নিউ প্রফিট বের করলাম 84,000 টাকা, এখানে 60,000 ইজ ইকুয়াল টু ইনটু 1 প্লাস এই 1টা কি স্যার 60,000 ধরে মানে 60,000 এর ইয়া ধরে করছেন? বলেন। মানে 1টা যে নিছি স্যার 1 প্লাস 40 দিছি স্যার, এটা যদি আমি আচ্ছা, ডিরেক্ট আমি 40% একটু বলি। এই আপনি ধরেন আপনি স্যালারি পান হলো 2,000 টাকা, আপনাকে বললো যে আপনার 10% ইনক্রিজ হয়েছে বছর শেষে, আপনার স্যালারি কত হবে? আমি আর একটু বলি, আপনার এখানে টোটাল হলো 60,000 টাকা ছিল বছরের শুরুতে প্রফিট, তাই না? স্যালারি জি বাড়ছে 40%, তাহলে আমার জি স্যার। বাড়বে কত টাকা? এটা ইনটু তো 40%, তাহলে কত? 24,000 টাকা বাড়বে। তাহলে টোটাল 24,000 কত হবে? 84,000 টাকা। এই যে এটাই তো আমি করছি, আর তো কিছু করিনি। না না স্যার, এটা না স্যার, আমার কোশ্চেন হচ্ছে যে 1 প্লাস 40% স্যার, এই 1টা কি স্যার 60,000 এর বেস ধরছেন স্যার? জি, জি স্যার, জি এটা বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন জি আছে? স্যার। ওকে, আমরা এটা করলাম, আমরা 6 এর বিটা করলাম। 6 এর সিটা আমাকে বলছে যে কন্ট্রিবিউশন মার্জিন ইনকাম স্টেটমেন্ট দিয়ে এটা আমাকে দেখাতে। আমরা 6 এর সিও করে ফেলছি, এই ইনকাম স্টেটমেন্ট দিয়ে আমরা এটা করে দিচ্ছি। ঠিক আছে, 6 এর সিও হলো। এবার আমরা যাই 7 এ। In an effort to increase sales and profit, management is considering the use of higher quality speaker. তাহলে ম্যানেজমেন্ট কি করতে চায়? হায়ার কোয়ালিটি স্পিকার ব্যবহার করতে চায়। তো হায়ার কোয়ালিটি স্পিকার উড ইনক্রিজ ভেরিয়েবল কস্ট বাই 3 পার ইউনিট। তাহলে আমরা একটু এই জায়গা থেকে আমরা দেখি কিছু একটা করি। আমরা রিকোয়ারমেন্ট 7 এ যাই। একটু সবাই থাকেন, ইয়াতে থাকেন, আমি 1 মিনিট আমাকে একটু ব্যাকআপ দেন। ওকে, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আমরা যে কাজটা করছি রিকোয়ারমেন্ট 7 এ আমরা চলে যাব। রিকোয়ারমেন্ট 7 এ যদি আমরা যাই, তাহলে আমরা যে কাজটা করি, আমরা আগের প্রবলেমটা আমরা একটু নিয়ে আসি। এটা ছিল আমার অরিজিনাল প্রবলেম, ঠিক আছে। রিকোয়ারমেন্ট 7 এ আমাকে কি বলেছে? রিকোয়ারমেন্ট 7 এ আমাকে বলেছে যে আমরা যদি হাই কোয়ালিটির একটা স্পিকার ইউজ করি, তাহলে আমার ভেরিয়েবল কস্ট 3 টাকা বাড়বে। তো আমি হাই কোয়ালিটির স্পিকার আমি যদি ইউজ করি, তাহলে আমার ভেরিয়েবল কস্ট কত হবে? তখন 45 প্লাস 3। কারণ কোনো কনফিউশন আছে? আমরা যাই এরপরে। But management would eliminate one quality inspector who is paid salary 30,000 per year. তার মানে আমার যে ফিক্সড কস্ট আছে, ফিক্সড কস্ট থেকে কি করতে পারবে? 30,000 টাকা কমাইতে পারবে। কারণ একজন কোয়ালিটি ইন্সপেক্টরকে সে কি করবে? বাদ দিয়ে দিবে। তো বাদ দিয়ে দিলে এই অবস্থা আসবে। তারপর কি বলছে দেখেন, the sales manager estimate that the higher quality speaker would increase annual sales by at least 20%. তাহলে আমার যে আগের সেলস ছিল এটা আমার কি হবে? 20% ইনক্রিজ হবে। 20% মানে 1.2 ইনক্রিজ। তাহলে এটা হলো আমার এটা। তাহলে আমার এটা কি হবে? 48 টাকা। সরি, আমি এটা একটু পার ইউনিট কস্ট, আমি 60 টাকাই হবে টোটালে।
তো আমার টোটালে যদি আমি যাই, টোটালে এটাও আমি এই জায়গায় না নিয়ে টোটালে, তাহলে আমার কি হবে, নিউ প্রাইস 60 টাকা ইনটু আমার এটা নতুন কত পার্সেন্ট বাড়বে, 20%। সেলস বাড়বে 20%। আমার যে কথাগুলো বলছি একটু দেখা এবার। সো আমার ভেরিয়েবল কস্ট বাড়বে 30,000, 3 টাকা করে পার ইউনিট। আমার ফিক্সড কস্ট, যেটা একজন কোয়ালিটি ইন্সপেক্টরকে আমি এলিমিনেট করব, ফিক্সড কস্ট কমে যাবে 30,000 এবং আমার অ্যানুয়াল সেলস বাড়বে হলো 20%। ঠিক আছে? সো আমার অ্যানুয়াল সেলস ইনক্রিজ হবে 20%। 20% যদি ইনক্রিজ করে তাহলে আমার নতুন সেলস কত হবে? সো এত ইনটু 1 প্লাস 20%। সো আমার নতুন সেলস হলো এটা। আমার সেলস হবে হলো, ভেরিয়েবল কস্ট হবে এত 48 ভাগ 60, যেহেতু আমার ভেরিয়েবল এক্সপেন্স রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। তো আমার টোটাল কন্ট্রিবিউশন মার্জিন আছে এই অ্যামাউন্টটা, আমার প্রফিট দাঁড়াবে এটা মাইনাস এটা, তার মানে আমার প্রফিট স্টিল পজিটিভ। তো আমি কি করব, যে হায়ার কোয়ালিটি মেটেরিয়াল ইউজ করার যে প্রপোজালটা সেটা আমি অ্যাকসেপ্ট করব। এটা কি সবাই বুঝছেন? কারো কোনো এই জায়গায় সমস্যা আছে? আমি আবারও বলছি। না স্যার, বুঝতে পারছি। এটা আমি আবারও বলছি যারা জন্য, যে আমার ম্যানেজমেন্ট ডিসিশন নিচ্ছে যে আমি যদি হায়ার কোয়ালিটি মেটেরিয়াল ইউজ করি তাহলে আমার ভেরিয়েবল কস্ট 3 টাকা বাড়বে। আগে ছিল 45 টাকা, সো এখন ভেরিয়েবল কস্ট হবে 48 টাকা। এবং এই হায়ার কোয়ালিটি মেটেরিয়াল ইউজ করার কারণে ভেরিয়েবল কস্ট বাড়ার কারণে আমি কি করতে পারি, আমার একজন কোয়ালিটি ইন্সপেক্টর আছে তাকে এলিমিনেট করে দিতে পারি। তার ইয়ারলি স্যালারি আমার $30,000। তো আমি আগে টোটাল ফিক্সড কস্ট ছিল 2,40,000, এখান থেকে 30,000 যদি আমি বাদ দিই তাহলে থাকে 2,10,000 আমার ফিক্সড এক্সপেন্স। আমার নতুন ভেরিয়েবল এক্সপেন্স রেশিওটা আমার কত হবে, আমার আগে ছিল 45 টাকা, এখন 48 টাকা, বাট আমার সেলস প্রাইস বাড়ে নাই। তো আমার ভেরিয়েবল এক্সপেন্স রেশিওটা হবে 80%। তো এই 80% আমার তাহলে ভেরিয়েবল এক্সপেন্স হবে 80, এটা ইনটু 80%। সো আমার 52,000। তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা আছে 2,88,000 টাকা, আমার নতুন ফিক্সড এক্সপেন্স 2,10,000 টাকা, তো আমার প্রফিট 78,000 টাকা। আগে প্রফিট ছিল কত, 60,000, আর এখন প্রফিট 78,000, তার মানে প্রফিট বাড়ছে 18,000 টাকা। তো প্রফিট যদি কোনো কারণে ইনক্রিজ হয় কোনো প্রপোজালের কারণে, তাহলে আমি প্রপোজালটা কি করব, অ্যাকসেপ্ট করে নেব। সো আমি এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করব। তারপর কি বলছে দেখেন, assume that changes are made as described above, prepare a projected contribution format income statement for the next year. So আমি অলরেডি এটা করে ফেলেছি। compute the company's new break even point in units and seller, use the formula। তাহলে আমি এই জায়গায় যদি আসি, আমার নতুন ব্রেক ইভেন পয়েন্ট কত হবে, তো ব্রেক ইভেন পয়েন্ট যদি আসি, ব্রেক ইভেন পয়েন্ট আমার কত হবে বলতে পারবেন? সো ব্রেক ইভেন পয়েন্ট বের করে নিলাম, ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই সিএম পার ইউনিট, আমরা এটা বের করতে পারি। আমার ফিক্সড এক্সপেন্স আমার কত আছে নতুনটা, 2,10,000, বা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট আমার কত, 60 মাইনাস 48, 12 টাকা। তাহলে আমার কত আসে, 17,500। তো নতুন ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস, ইউনিটস দিয়ে দিই, ইউনিটস আমার হলো 17,500 টাকা। আর ব্রেক ইভেন ইন অ্যামাউন্ট কত হবে, 17,500 ইন্টু 60, তাহলে এটা 500 ইন্টু আমার 60 হলো পার সেল প্রাইস। সো এটা হলো আমার নতুন ব্রেক ইভেন অ্যামাউন্ট। কার কোনো কনফিউশন আছে? নো স্যার। ওকে, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন না থাকলে আমাদের মোটামুটি শেষ হলো। would you recommend that the changes should be made? Yes, the changes should be made, কারণ এই চেঞ্জের কারণে আমার প্রফিট বাড়তেছে কত টাকা, 78 মাইনাস 60, 18,000 টাকা। সো এই চেঞ্জটা আমি ইনকর্পোরেট করার জন্য আমরা কি করব, রিকোয়েস্ট করব যে চেঞ্জটা অ্যাকসেপ্ট করার জন্য। সো এটা হলো আমার বইয়ের প্রবলেমের সলিউশনটা। এর ভিতরে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলেন। এর ভিতরে কারো কোনো প্রবলেম আছে? জি স্যার, এখানে আমাদের প্রফিট বাড়লো স্যার, ঠিক আছে, কিন্তু আমাদের ব্রেক ইভেনটা কিন্তু স্যার বেড়ে গেল স্যার। ব্রেক ইভেন বেড়ে গেল স্যার, ব্রেক ইভেনও বাড়বে কারণ আপনার ভেরিয়েবল কস্ট বেড়ে গেছে না। জি স্যার, ভেরিয়েবল এজন্য তো আমরা একটু আপনার সবসময় রাখবেন, আপনার যদি ভেরিয়েবল কস্ট বাড়ে তার মানে কন্ট্রিবিউশন মার্জিন কমে যাবে।
আর কন্ট্রিবিউশন মার্জিন যদি কমে যায় তাহলে আপনাকে বেশি সেল করতে হবে টু কভার দ্য ফিক্সড এক্সপেন্স, কারণ আলটিমেটলি আমার কন্ট্রিবিউশন মার্জিনের কাজটা কি, ফিক্সড এক্সপেন্সকে কভার করা। সো কন্ট্রিবিউশন পার ইউনিট যখন আমাদের কমে যাবে তখন ফিক্সড কস্ট যদি ফিক্সড থাকে তারপর আপনাকে কি করতে হবে, বেশি ইউনিট সেল করতে হবে। হ্যাঁ, আবার ব্রেক ইভেন বেড়ে যাবে স্যার। ঠিক আছে, তো সেদিক থেকে একটু রিস্ক অ্যাসোসিয়েশন থাকে স্যার। না আপনার প্রফিট তো বাড়তেছে। আপনি যখন বলবেন যে আপনি হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল ইউজ করবেন, আপনি তো ইউজ করবেন কেন, আপনার সেলস বাড়ানোর জন্য, তাই না? তো মার্কেট সার্ভে করে, ডিমান্ড ফোরকাস্ট করে, প্লাস আপনার যে জায়গায় অপারেট করছেন সেই জায়গার ইকোনমিক কন্ডিশন কনসিডার করে তো আপনি এই ডিসিশনটা নেবেন, তাই না? জি স্যার। সো আপনাকে আদার ফ্যাক্টর গুলো কনসিডার করতে হবে, পরে আপনি এই ডিসিশনটা নেবেন যে আপনি আসলে হায়ার কোয়ালিটি ম্যাটেরিয়াল ইউজ করবেন কিনা। ফার্স্ট এই ডিসিশনটা নেবেন। এই ডিসিশন নিলে তারপর কি ইমপ্যাক্ট হবে সেটা তো আপনি বিক্রি করলে না বুঝতে পারবেন, কিন্তু তার আগে আপনাকে মার্কেট সার্ভে করে ডিমান্ড এস্টিমেট করতে হবে যে আমার এই প্রোডাক্টের ডিমান্ড আসলে বাড়বে কি বাড়বে না। সো ডিমান্ড এস্টিমেট করে দেখে যদি দেখেন যে না আমার 20% ইনক্রিমেন্ট হবে, দেন আপনি এই ডিসিশনটা অ্যাকসেপ্ট করবেন, নতুবা করবেন না। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার ব্রেক ইভেনের স্যার দুইটা মডেল স্যার, ইকুয়েশন মডেল একটা, আরেকটা স্যার নরমাল মডেল স্যার। আচ্ছা ইকুয়েশন মডেলটা স্যার আমি জানি স্যার। আবার স্যার বলেন। ব্রেক ইভেনের ইকুয়েশন মডেলটা স্যার আমি বুঝতে পারিনি স্যার। ইকুয়েশন মডেলটা একটু দেখতে যাচ্ছেন তাই তো? জি স্যার, জি স্যার। ওকে আমি দেখাচ্ছি আবার। সো ব্রেক ইভেন বের করার দুইটা পদ্ধতি হলো ব্রেক ইভেন ইকুয়েশন মেথডটা দেখতে যাচ্ছেন। ওকে আমরা যদি বলি আমাদের নরমাল যে জিনিসটা হয় সেলস মাইনাস ভেরিয়েবল এক্সপেন্স minus fixed expense equal to profit. এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সেলস না স্যার, এক্সপেন্স মাইনাস ফিক্সড এক্সপেন্স ইকুয়াল টু প্রফিট নাই না? না স্যার। ওকে at break even point profit equal to 0, এটা নিয়ে কারো কনফিউশন আছে? ব্রেক ইভেন পয়েন্টে প্রফিট 0 হয়? না স্যার, কনফিউশন নাই। তাহলে আমার এই জায়গায় প্রফিটটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, কোনো কনফিউশন আছে? নো স্যার, ঠিক আছে স্যার। ওকে আমি ধরে নিলাম যে আমার যে প্রবলেমটা দেওয়া আছে এই প্রবলেমে ধরে নিলাম যে assume that break even unit equal to q, আমি ধরে নিলাম ব্রেক ইভেন ইউনিটটা কত, q ইউনিটস, যে আপনাকে q ইউনিট সেল করতে হবে টু অ্যাচিভ দ্য ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে আমার পার ইউনিট সেলস প্রাইস কত দেওয়া আছে? 60 60 জি স্যার। আমার কিউটা সেল করতে হবে তাহলে 60 কিউ। ঠিক আছে জি স্যার। মাইনাস জি স্যার। ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট কত দেওয়া আছে? 45 কিউটা সেল করতে হবে তাহলে 45 কিউ মাইনাস আমার ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে কত? 2,40,000 জি স্যার। ইকুয়াল টু প্রফিট কত? 0 0। তো 60 কে মাইনাস 45 কে সমান কত? 15k স্যার, 15k। 15k আর এই 2,40,000 মাইনাস আছে, এটা যদি ডান পাশে নিয়ে আসি তাহলে কি হবে? 2,40,000 পজিটিভ হয়ে যাবে বাম পাশে, ডান পাশে নিয়ে আসলে। জি স্যার। তাহলে কিউ সমান কত হবে? কিউ সমান কত? কিউ সমান কত হবে? 2,40,000 প্লাস 50 2,40,000 ভাগ 15। ঠিক আছে ভাগ 15 জি স্যার। আমার কত আসছে? 16,000 ইউনিট। তাহলে এই 16,000 ইউনিট হলো ব্রেক ইভেন ইউনিটস। জি স্যার। এখন ধরলাম যে এটা হলো ব্রেক ইভেন ইউনিট, এখন আমার যদি ব্রেক ইভেন অ্যামাউন্ট বের করতে হলো কত হবে? ব্রেক ইভেন ইউনিট ছিল 16,000। ঠিক আছে ইউনিটস। কারো কোনো কনফিউশন আছে? তাহলে ব্রেক ইভেন অ্যামাউন্টটা কত হবে? অ্যামাউন্টটা কত হবে? 16,000 ইনটু 60 টাকা করে পার ইউনিট সেল করেন তাহলে কত হবে? 9,60,000। ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার। ওকে আর কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। ওকে এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে একটু বলতে পারেন। কারো কোনো কনফিউশন নিয়ে ধরে আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি।
স্যার আজকে অনেকেই এই লিংক থেকে জয়েন করতে পারে নাই, 4-5 জন এসে বলতেছে জয়েন করতে পারতেছি না, জয়েন করতে পারতেছি না। জয়েন করতে পারছে না কেন? স্যার তা তো জানি না, আমি বললাম কয়েকবার ট্রাই করেন, তারপর হচ্ছে না। কিন্তু আমার এখানে তো ওনারা ওয়েটিং আছে বা এই ধরনের কোনো নোটিফিকেশন আমি পাই নাই। লিংক মেবি ডিস্টার্ব দিচ্ছে, লিংক 3টা হয়ে গেছে তো। আমি জানি না আসলে কি হচ্ছে। আমারও প্রথম দিকে ডিস্টার্ব দিছিল, পরে জয়েন করতে পারছি। মেবি লাস্টের লিংকটা ইউজ করলে পারা যাবে আর কি। হ্যাঁ, লাস্টের লিংকটা ইউজ করতে হবে। সবাইকে একটু বলেন শেষের লিংকটা ইউজ করতে। একটু দেখি সবাই। স্যার বলছিলাম যে এই যে লাস্টের লিংকটা ইউজ করতে বলেন সবাইকে। কোথায় লাস্ট? এই যে লাস্টের লিংকটা ইউজ করুন, লাস্টের লিংকটা। ওকে, হ্যাঁ বলেন। স্যার ব্রেক ইভেন পয়েন্টের গ্রাফটা যদি একটু আঁকায় দেখাতেন স্যার। ব্রেক ইভেন পয়েন্টে গ্রাফটা যদি একে দেখানো যেত, তাই তো? জি স্যার। ওকে, আমি গ্রাফটা আসলে এক্সেলে আঁকা যায়, আমি ইয়া করছি। এখন আমাকে যেটা হলো, এটার জন্য আমাকে আসলে ইয়াগুলো করতে হবে। যে কাজটা করতে হবে, এখানে ইউনিট, ধরুন আপনার 0 ইউনিট, 1 ইউনিট, 2 ইউনিট, 3, 4, 5 এরকম ইউনিটগুলো আপনাকে বের করতে হবে আর কি। কারণ এই জায়গায় আমার আসবে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, টোটাল কস্ট। ঠিক আছে, আমার এটা কত ছিল? 2,40,000 অলওয়েজ ফিক্সড। তো আমি ধরলাম এটা 1 না, এটা 10, এটা 50, 100, 500। ঠিক আছে, তো আমার ভেরিয়েবল কস্ট কত হবে? এটা ইনটু 45। আমার টোটাল কস্ট কত হবে? এটা তো আমার যদি এই জায়গায় 5,000 হয়, যদি 10,000 হয়, যেটা হলো এই জায়গায় আসলে আমি একটা জাস্ট রাফ করতেছি। ঠিক আছে, তো এটাকে দিয়ে সবকিছু করা যাবে না। তো আপনি যদি এটার উপর বেস করে চার্ট আঁকেন, রিকমেন্ডেড চার্ট, তো আপনাকে যে কাজটা করতে হবে, এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে ভেরিয়েবল কস্ট এবং টোটাল কস্টটাকে চেঞ্জ করে দিতে হবে। সো সেকেন্ডারি এসপিএস খুলে দেন, অ্যাক্সেস, এবং আমি যদি সিরিজ করতে চাই, টোটাল কস্ট আমার হবে লাইন না, আমার যেহেতু ইয়াটাতে প্রবলেম আছে, ঠিক আছে, সো যার কারণে এরকম হচ্ছে। এটা আমার ভেরিয়েবল কস্ট আমি লাইনে দিয়ে দিই। আমার যেহেতু এই জায়গায় একটু প্রবলেম আছে, আমি আবার বলছি, আমার এখন তো ইউনিট কস্ট হলো, আর আমার এই জায়গায় যেটা হবে, এটা ইউনিট কস্টে চলে আসবে, এটা আমার চেঞ্জ হবে। রো কলাম যদি আমি চেঞ্জ করি, রো কলাম। আচ্ছা, আমার মনে হয় যে এই জিনিসটা একটু আমি পরে দেখাচ্ছি আপনাকে। এইভাবে চারটা করে আসতে হবে না, চারটাকে অন্যভাবে করতে হবে। আমি জাস্ট ওকে ঠিক আছে। বই থেকে চারটা দেখে দিচ্ছি। বই তো চারটা আছে।
সবাই কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাই? সো আমরা যদি যাই আমার আমার আচ্ছা এটা প্রফিট গ্রাফ দেখেন আমার এই জায়গায় যে জিনিসগুলো আছে আমি স্পিকার সেল করছি 0 100 200 300 400 500 এটা আমার হরিজন্টাল দেওয়া আছে ভার্টিক্যালি দেওয়া আছে যে আমার আসলে টোটাল কস্টটা কত হবে সো 0 25000 50000 তো আমি যখন 0 স্পিকার সেল করব আমার টোটাল কস্ট কত হবে আমি 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 যদি আমার এই প্রবলেমটা আমি যদি স্পিকার 0টা সেল করি তাহলে আমার টোটাল কস্ট কত হবে ফিক্সড কস্টের সমান হবে ফিক্সড কস্টের সমান হবে তাই না তাহলে দেখেন এই 0 জন স্পিকার সেল করছে তখন কিন্তু তার কস্ট শুরু হচ্ছে কিন্তু এটা টোটাল এক্সপেন্সের কস্ট তাহলে তার টোটাল কস্ট শুরু হচ্ছে কোথা থেকে এখান থেকে শুরু হচ্ছে আর সে যখন 100টা সেল করতেছে দেখেন এই তার টোটাল কস্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে আর এটা যদি বলেন এটা হলো তার সেলস তার মানে 0 হলে 0 একটা সেল করলে তার সেলস গ্রাফ হবে আর এটা হলো ফিক্সড এক্সপেন্স গ্রাফ এখন আমরা নরমালি বলি ব্রেক ইভেন পয়েন্ট কোনটা আমার সেলস এবং টোটাল এক্সপেন্স যে জায়গায় কি হচ্ছে ইন্টারসেক্ট করছে এই পয়েন্টটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট আমরা যদি একটু নিচের দিকে আসি দেখেন এই প্রবলেমে আমরা যদি দেখি এই পয়েন্টটাকে আমরা বলছি যে জায়গায় টোটাল রেভিনিউ এবং টোটাল যে এক্সপেন্স আছে ইন্টারসেক্ট করতেছে এটাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট এই ব্রেক ইভেন পয়েন্টের লেফটে যেটা আছে যদি নিচের দিকে আসে এটা হলো লস এরিয়া উপরের দিকে যদি যায় সেটা হলো প্রফিট এরিয়া এই যে লাল কালারটা এই যে চারটা রিপ্রেজেন্ট করতেছে এটা হলো টোটাল রেভিনিউ এইটা যে রিপ্রেজেন্ট করতেছে এটা হলো টোটাল এক্সপেন্স আর এটা যেটা রিপ্রেজেন্ট করতেছে সেটাকে বলে ফিক্সড এক্সপেন্স এই যে আমার টোটাল এক্সপেন্সের দুটো পার্ট একটা হলো এই লালের উপর থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় আমার ভেরিয়েবল এক্সপেন্স এরিয়া আর ফিক্সড এক্সপেন্স থেকে এই যে এরিয়াটা এটাকে বলা হয় আমার ফিক্সড এক্সপেন্স এরিয়া ঠিক আছে আমি আমাদের যদি ফিজিক্যালি কোনো ক্লাস হয় সেদিন আমি আপনাদেরকে চারটা একে দেখাবো ঠিক আছে কারণ এভাবে আসলে বোঝানোটা ডিফিকাল্ট ওকে ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার ওকে আমরা এরপর প্রবলেমে চলে যাই আচ্ছা আপনারা একটু বলুন আপনারা কি বুঝতে পেরেছেন যে আসলে ব্রেক ইভেন পয়েন্টটা প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হবে এর ভিতরে কারো কোনো প্রবলেম আছে এর ভিতরে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলবেন না স্যার এটা তো মোটামুটি ইজি আছে স্যার অ্যাকচুয়ালি সূত্র জি বলেন সূত্র একেবারে মুখস্থ করে এই পর্যন্ত আমি কথা বুঝি নাই মানে স্যার সূত্র কিছু সূত্র আছে স্যার এগুলো এখনো ফুল আয়ত্ত হয়নি এখানে একটু প্রবলেম হচ্ছে নাহলে স্যার বুঝতে পারছি আচ্ছা এতক্ষণ আমরা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করেছি তাই না আমরা যদি মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করি তাহলে ব্রেক ইভেন কি হবে সেটা আমরা এই প্রবলেমটা দেখব এই জায়গায় দুইটা প্রোডাক্ট আছে একটা হলো মনুমেন্টস ডিভিডি আর একটা হলো পার্টস ডিভিডি এটা মনুমেন্ট ডিভিডির সেলস আছে তার ভেরিয়েবল এক্সপেন্স দেওয়া আছে তার কন্ট্রিবিউশন মার্জিন কত দেওয়া আছে পার্টস ডিভিডি দেওয়া আছে অর্থাৎ একটা কোম্পানি দুইটা প্রোডাক্ট সেল করে তো তার ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের সেলস দেওয়া আছে ভেরিয়েবল এক্সপেন্স দেওয়া আছে বাট ফিক্সড এক্সপেন্সের ক্ষেত্রে তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রোডাক্ট ওয়াইজ বের করতে পারে না ফিক্সড এক্সপেন্স সাধারণত কোম্পানি ওয়াইজ হয় তো টোটাল ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে 27000 তো আমাকে বলা হচ্ছে যে কি করতে হবে এই জায়গায় কোম্পানি ওয়াইজ ব্রেক ইভেন পয়েন্ট বের করতে হবে ব্রেক ইভেন পয়েন্ট বের করে কোন প্রোডাক্টের ব্রেক ইভেন কত সেটা বের করতে হবে ঠিক আছে তো নরমালি আমরা যে কাজটা এই জায়গায় দেখছি আমি এটাকে এখান থেকে বুঝালে হবে না এক্সেলে করতে হবে আপনাদেরকে আমরা বই থেকে বুঝালে হবে না এক্সেল করতে হবে স্যার এক্সেলে করলে ভালো স্যার এখান থেকেও চলে অসুবিধা নেই স্যার আপনার এটা তো থাকতে আমি আছে এক্সেলে এটা দেখাচ্ছি স্যার এক্সেল আছে এখানে করি কমেন্ট ডিভিডি জি বলেন স্যার এই সেম টাইপের ম্যাথ আমাদের এক্সারসাইজে দেওয়া আছে নাকি আচ্ছা এটা এখান থেকে করতে যাচ্ছেন তাই তো ওকে জি স্যার মানে নতুন একটা এক্সারসাইজ এ বলেন স্যার ঠিক আছে মানে ঠিক আছে মাল্টিপল গ্যাদার আছে আমরা এই জায়গায় চলে যাই সো আমরা যে কাজটা করব আমরা যখন ব্রেক ইভেন পয়েন্ট বের করতে হবে তখন প্রথমে টোটাল ব্রেক ইভেন পয়েন্টে বের করতে হবে ব্রেক ইভেন পয়েন্টের ডেফিনিশনটা কি আমরা ব্রেক ইভেন পয়েন্টটা বের করে হলো আমার টোটাল ফিক্সড এক্সপেন্সকে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দ্বারা ভাগ করলে আমার ব্রেক ইভেন অ্যামাউন্টটা বের হয় অথবা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দ্বারা যদি ভাগ করি তাহলে আমার বের হবে ব্রেক ইভেন ইউনিট সো আমার যেহেতু এই জায়গায় ইউনিটের সুযোগ নাই বের করার সো আমার দেওয়া আছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আমার টোটাল ফিক্সড এক্সপেন্স 27000 আর এই জায়গায় দেখেন টোটাল অ্যামাউন্ট মনুমেন্ট পার্ক মিলে আমার টোটাল সেলস 1 লাখ
তাদের ভেরিয়েবল ছিল 15,000 প্লাস 40,000 55,000, 1 লাখ থেকে 55,000 বাদ দিলে আমার টোটাল কন্ট্রিবিউশন মার্জিন হলো 45,000। এই 45,000 কে যদি আমি 1 লাখ দিয়ে ভাগ করি তাহলে 45% হলো আমার কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে এই ফিক্সড এক্সপেন্স 27,000 কে যদি আমি 45% দিয়ে ভাগ করি তাহলে ব্রেক ইভেন অ্যামাউন্ট পাওয়া যাবে এই কোম্পানির জন্য। তাহলে দেখেন কন্ট্রিবিউশন অফ দ্য ব্রেক ইভেন পয়েন্ট হলো ফিক্সড এক্সপেন্স ভাগ হলো ওভারঅল সেম রেশিও 27,000 ভাগ হলো 45% সমান হলো 60,000। অর্থাৎ কোম্পানির জন্য ব্রেক ইভেন হলো 60,000। কোম্পানি যদি টোটাল সেলস 60,000 টাকা করে তাহলে সে ব্রেক ইভেনে পৌঁছবে। এই কথাটা আংশিক সত্য, পুরো সত্য না। এখন এই 60,000 টাকা যে বের করছে ব্রেক ইভেন, কোন প্রোডাক্ট কতটুকু সেল করতে হবে সেটা আমাকে বের করতে হবে। $100 যদি আমরা দেখি সেলস মোনামেন্টে করে 20,000 আর পার্কে করে 80,000, তার মানে টোটাল হলো 1 লাখ। 1 লাখের 20% হলো মোনামেন্ট ডিবিটিতে আর পার্ক ডিবিটিতে হলো 80%। তার কোনো কনফিউশন আছে? দেখেন 20,000 80,000 টোটাল 1 লাখ, তাহলে পার্সেন্টেজ হবে 20,000 ভাগ 1 লাখ সমান হলো 20%, 80,000 ভাগ 1 লাখ হলো 80%। তাহলে আমার টোটাল ইয়ে দেওয়া আছে কত? ব্রেক ইভেন অ্যামাউন্ট দেওয়া ছিল 60,000। 60,000 এর 20% তাহলে কত হবে? 60,000 ইনটু 20% সমান 12,000 আর 60,000 এর 80% সমান হলো 48,000। তাহলে আমাকে মোনামেন্ট ডিবিটি সেল করতে হবে 12,000 টাকা এবং পার্ক ডিবিটি সেল করতে হবে 48,000 টাকা। টোটাল 60,000 টাকা যদি আমরা এইভাবে অ্যাচিভ করি তাহলে আমরা ব্রেক ইভেনে পৌঁছাবো। তাহলে দেখেন সেইভাবে তারা আবার কি করেছে, ইনকাম স্টেটমেন্ট তৈরি করেছে। ঠিক আছে, এই ধরনের প্রবলেম আমাদের আছে, তো আমরা সরাসরি প্রবলেমে চলে যাব। আমরা একটু 5.13 এর প্রবলেমটা একটু দেখি। 5.13 এর প্রবলেমটা কি বলছে একটু দেখেন। মিলার কোম্পানি মোস্ট রিসেন্ট কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট ইজ শোন বিলো। আমার সেলস আছে 20,000 ইউনিট, পার ইউনিট সেল প্রাইস হলো 15, টোটাল হলো 3 লাখ, ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট হলো 9, টোটাল 1,80,000, সো কন্ট্রিবিউশন মার্জিন হলো 1,20,000, ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে 70,000, সো নেট অপারেটিং ইনকাম আমার হলো 1,20,000 মাইনাস 70 হলো 50,000। Prepare a new format বা new contribution format income statement under each of the following condition. প্রথম হলো আমার sold in the number of units sold increase by 15%। তাহলে আগে আমার ছিল সেল হলো 30 লাখ। আমি একটু এটা প্রবলেমটা সলিউশন করি। সো আমার রিকোয়ারমেন্ট 1 এ চলে যাই। রিকোয়ারমেন্ট 1 আমার কি বলা আছে? টোটাল পার ইউনিট। সো টোটাল পার ইউনিট, টোটাল পার ইউনিট আমার সেলস কত দেওয়া আছে? 20,000। পার ইউনিট আমার সেলস কত ছিল? 15। আমার ভেরিয়েবল 9, আমার কন্ট্রিবিউশন হবে কত? তো মাইনাস 9.6। ভেরিয়েবল এক্সপেন্স সিআর, ফিক্সড এক্সপেন্স, প্রফিট। আমি যদি এই জায়গায় ইউনিটটা আমি একটু লিখে নিই তাহলে আমার জন্য বেটার হবে। 20,000, তাহলে আমার টোটাল কত আসবে? 15 ইনটু 20,000, সরি ভুল হয়েছে, 15 ইনটু 20,000। আমার তাহলে কন্ট্রিবিউশন ভেরিয়েবল এক্সপেন্স কত হবে? ভেরিয়েবল এক্সপেন্স হবে 20,000 ইনটু 9। তাহলে টোটাল কন্ট্রিবিউশন কত হবে? এটা মাইনাস এটা। আমার ফিক্সড এক্সপেন্স কত দেওয়া হচ্ছে? 70,000। তাহলে আমার প্রফিট কত হবে? 1,20,000 মাইনাস 70,000। এটা কারো কোনো কনফিউশন আছে? এটা হলো আমার অরিজিনাল ডাটা। কারো কোনো কনফিউশন নেই? সো আমি একটু হাইলাইট করে নিই করে বুঝতে পারি। সো এটা হলো আমার ডাটা। সো রিকোয়ারমেন্ট 1 এ আমি যাই। আমার সেলস ইনক্রিজ কত হচ্ছে? সেলস ইনক্রিজ বা ইনক্রিজ ইউনিট ইনক্রিজ 15%। ইনক্রিজ আমার কত হয়েছে? দেখেন কত পার্সেন্ট? 50%। 50% সেলস ইনক্রিজ হয়েছে। আমার ভেরিয়েবল কস্ট অন্য কিছুর কথা বলে নাই, তাহলে নিউ সেলস। তাহলে আমার নতুন সেলস কত হবে? এটা ইনটু আমার কত হবে বলেন? স্যার এটা তো নাম্বার অফ ইউনিট বলছে। ইউনিট বলছে শিওর? হ্যাঁ, নাম্বার অফ ইউনিট সোল্ড, নাম্বার অফ ইউনিট সোল্ড ইনক্রিজ বাই। ওকে ঠিক আছে, নাম্বার অফ ইউনিটস তাহলে আমার কত আছে? 20,000।
20,000 into 1 plus 15%, ঠিক আছে? হ্যাঁ। ইনটু আমার কত করে 15 করে, তাহলে টোটাল নতুন সেলস অ্যামাউন্ট কত? এই অ্যামাউন্টটা 3,45,000। তাহলে আমার ভেরিয়েবল এক্সপেন্স কত হবে? এটা ইনটু ভেরিয়েবল এক্সপেন্স রেশিও। ভেরিয়েবল এক্সপেন্স রেশিওটা কত? এত ভাগ এত, কত এত। তাহলে আমার নতুন কন্ট্রিবিউশন মার্জিন কত হবে? এত। আমার ফিক্সড এক্সপেন্সে কোনো চেঞ্জ আছে? ফিক্সড কোনো এক্সপেন্স চেঞ্জ নাই। নাই। তাহলে আমার প্রফিট কত হবে? তাহলে আমি পারবো? কারো কোনো কনফিউশন আছে এই জায়গায়? না স্যার। কনফিউশন থাকলে একটু বলেন। কারো কোনো কনফিউশন আছে? না স্যার, কোনো কনফিউশন নাই। ওকে, দেন আমরা রিকোয়ারমেন্ট 2টা যাই। রিকোয়ারমেন্ট 2 তে বলছে সেলিং প্রাইস ডিক্রিজ বাই 1.5 পার ইউনিট। তাহলে প্রাইস And the number of units sold increased by 50%. প্রাইস কত ডিক্রিজ হয়েছে? পার ইউনিট কত ডিক্রিজ হয়েছে? দেন 1.5 পার ইউনিট ডিক্রিজ হয়েছে, মাইনাস, এটা মাইনাস দিয়ে রাখি, মাইনাস 1.5। আর কি বলছে? আর কিছু বলছে? কিছু বলে নাই। তাহলে আমরা হ্যাঁ, ইউনিট সোল্ড ভার্সে ইউনিট সোল্ড 15% ইনক্রিজ। আপনি দেখেন the selling price decrease by এত, number of units আর increase unit by sold 25%, আর unit increase by কত? 25%, তাই তো? এটাই তো বলছে না? তাহলে আমার দেখেন আমি একটু করি নিউ প্রাইস নিউ ইউনিট, ঠিক আছে? তাহলে আমার নিউ প্রাইস কত হবে? আগের প্রাইস ছিল 15 আর নতুন প্রাইসে কম ছিল 1.5, নতুন প্রাইস হবে 13। আর নতুন ইউনিট আমার কত হবে? আগে ছিল 20,000, এখন কত হবে? 1 প্লাস 25%। এখন কত হবে? 25,000। তাহলে আমার টোটাল কি হবে? 25,000 ইনটু আমার কত নতুন প্রাইস করে, ঠিক আছে? আর কোনো কনফিউশন আছে? আমার ভেরিয়েবল কস্টে তো কোনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয়েছে? তাহলে আমার মার্জিন এখান থেকে যদি আমরা বের করি তাহলে এটা আসছে। তাহলে আমার ভেরিয়েবল কস্ট কত হবে? এটা ইনটু ভেরিয়েবল এক্সপেন্স রেশিও। ভেরিয়েবল এক্সপেন্স রেশিও কত? 9.5 ভাগ হলো এটা। তাহলে আমার কন্ট্রিবিউশন কত আসতেছে? এটা মাইনাস এটা। আমার ফিক্সড এক্সপেন্সে তো কোনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয়েছে? তাহলে আমার প্রফিট আসতেছে না, কত? ফিক্সড এক্সপেন্স চেঞ্জ নাই। ঠিক আছে, তাহলে দেখেন এখন কি হচ্ছে। প্রফিট ইনিশিয়ালি কত ছিল? 50,000, এখন প্রফিট কত? 42,500। তাহলে প্রফিট ডিক্রিজ হয়েছে। তাহলে সিমিলারলি আমরা বাকিগুলো কি করতে পারবো? এইভাবে তো করতে পারবো, পারবো না? জি স্যার, হ্যাঁ স্যার, পারবো। ওকে, আমরা যে কাজটা করছি প্রবলেমে চলে যাই একটা। এই প্রবলেমটা হলো এক্স্যাক্টলি আমরা এর আগে যেভাবে করেছি এই প্রবলেমটা, মানে বইয়ে যে একটা এক্সাম্পল করেছি এই প্রবলেমটা সিমিলার। আমরা একটু ডিসকাস করি। দেখেন, Northwood company manufacture basketball. That company has a ball that sells for 25 and a selling price is $25. At present, the ball is manufactured in a small plant that relies heavily on direct labor workers. As variable expenses are high, total 15. তার মানে আমার সেলস প্রাইস 25, variable expense হলো 15, তাহলে কন্ট্রিবিউশন কত? 10, of which 60% is direct labor cost. তাহলে এই যে আমার ভেরিয়েবল এক্সপেন্স আছে 15 টাকা, তার 60% হলো direct labor. Last year, the company sold 30,000 of this ball with the following result: sales 7.5 lakh, variable expense 4,50,000, contribution 3 lakh, fixed expense 2,10,000 আর net operating income হলো 90,000। তাহলে এখান থেকে আমাকে কি বের করতে বলছে? সেম রেশিও বের করতে বলছে, ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে, ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ বের করতে বলছে। আমরা কি পারবো? জি স্যার। আমরা তাহলে রিকোয়ারমেন্ট 1 এ যাই। এটা কি করতে হবে না মুখে বললে হবে? আর মুখে বললে হবে। মুখে বললে হবে? আচ্ছা, ঠিক আছে। আমার তাহলে দেখেন আমার সেলস প্রাইস 25, ভেরিয়েবল এক্সপেন্স কত? 15, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কত? 10। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত হবে? 10 ভাগ 25 কত হয়? 10 ভাগ 25 কত হয়? সমান 40%। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত? 40%। আচ্ছা, এটা মনে করে দিই তাহলে সবচেয়ে বেস্ট হয়। ঠিক আছে, সেলস
variable expense CM, fixed expense profit, unit আমার টোটাল সেলস করছিল, আমার টোটাল সেলস কত হয়েছিল 30000, পার ইউনিট হলো 25, ভেরিয়েবল এক্সপেন্স ছিল 15, আমার কন্ট্রিবিউশন মার্জিন তাহলে 25 মাইনাস 15, ঠিক আছে। টোটাল আমরা টোটালে যাই, টোটাল আমার কত হবে 30000 ইনটু 25, স্ক্রিনে দেখতে পারতেছি না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। স্যার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার। স্যার যাচ্ছে, জুম করলেই হবে। মাইনাস, ঠিক আছে সবাই দেখতে পাচ্ছেন তাই না? আর আমার ফিক্সড এক্সপেন্স আছে 2,10,000, তাহলে আমার প্রফিট আসছে 3 লক্ষ মাইনাস 2,10,000, তাহলে 90,000 হলো আমার প্রফিট। এবার যদি আমরা পার্সেন্টেজ যাই, পার্সেন্টেজে তাহলে দেখেন এটা হলো আমার তাহলে আমার ভেরিয়েবল এক্সপেন্স রেশিও কত হবে? ভেরিয়েবল এক্সপেন্স রেশিও 60% আর কন্ট্রিবিউশন মার্জিন হলো আমার আসছে 40%। কিভাবে বেরোলো? কন্ট্রিবিউশন মার্জিন সমান হলো, আমরা যদি দেখি 10 ভাগ 25, অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ভাগ হলো সেল প্রাইস পার ইউনিট, এটাকে বলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তাহলে আমি কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা পেয়ে গেলাম। প্রথমটা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, ব্রেক ইভেন পয়েন্ট ইন বক্স, তার মানে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। আমার যদি কন্ট্রিবিউশন মার্জিন বের করছি তাহলে ব্রেক ইভেন পয়েন্টও কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইউজ করে করতে হবে। ব্রেক ইভেন ইন ইউনিটস, ব্রেক ইভেন ইন ইউনিটস সমান কত হবে? ফিক্সড এক্সপেন্স ভাগ হলো সিএম কন্ট্রিবিউশন মার্জিন, ঠিক আছে। তাহলে ফিক্সড এক্সপেন্স আমার কত আছে 2,10,000 ভাগ আমার কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট হলো 10, তাহলে আমার টোটাল ব্রেক ইভেন ইউনিট হলো 2,10,000, সরি 21,000। তার কোনো কনফিউশন আছে? আবার দেখাচ্ছি, ফিক্সড এক্সপেন্স আমার হলো 2,10,000, কন্ট্রিবিউশন মার্জিন হলো 10, তাহলে আমরা যদি আসি সমান হবে 21,000। তার কোনো কনফিউশন এই জায়গায়? সবাই শুনতে পাচ্ছেন? সমস্যা নেই। ওকে স্যার শুনতে পাচ্ছি। দেন আমরা যদি যাই দ্য ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ বের করতে বলছে, তাহলে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ কত হবে? ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ সমান কি? কন্ট্রিবিউশন মার্জিন বাই প্রফিট, সিএম ভাগ হলো অপারেটিং প্রফিট। আমার সিএম কত আছে? সিএম কত আছে বলেন? 3 লাখ। প্রফিট কত আছে? 90,000। 99,000। 3 লাখ আমরা যদি 90,000 টা ভাগ করি তাহলে কত হবে? 3.33। 3.33 হলো আমার ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ। তার কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, দুই নম্বরটা দেখেন, due to increase in labor cost the company estimate that variable expense will increase by 3 per ball next year. If these changes take place and the selling price per ball remain constant in 25, what will be the new CM ratio and break even in balls? ঠিক আছে, তাহলে variable expense কত বাড়বে? $3 করে পার ইউনিটে বাড়বে, ঠিক আছে। তাহলে নিউ ইউনিট প্রাইস, নিউ ইউনিট প্রাইস আমার সেল প্রাইসে আমার কোনো সমস্যা নাই 25, কিন্তু ভেরিয়েবল এক্সপেন্স কত বাড়বে? 3 টাকা বাড়বে, তাহলে আমার সিএম রেশিও কত হবে? সিএম পার ইউনিট হবে 7 টাকা, ঠিক আছে। আমাকে বের করতে হবে কি পার্সেন্ট সিএম রেশিও, আমার সিএম রেশিওটা কত হবে? তাহলে আমার নতুন সিএম রেশিও কত? 28%। কিভাবে আসছে? 7 টাকা নতুন কন্ট্রিবিউশন মার্জিন ভাগ হলো সেলিং প্রাইস 25 টাকা, তাহলে 7 টাকা, তাহলে আমার এটা আসে 28% নতুন সিএম রেশিও। আর কি বুক করতে হচ্ছে? ব্রেক ইভেন পয়েন্ট ইন বলস, তাহলে নতুন ব্রেক ইভেন পয়েন্ট কি হবে? ব্রেক ইভেন
পয়েন্ট ইন ইউনিটস কত হবে? স্যার এখানে একটা ইয়া বলছে শুরুতে এই totaling 15 per ball variable cost of which 60% is direct labor cost একদম কষ্টের শুরু এখন পর্যন্ত এটার ইমপ্যাক্ট আসে নাই, ঠিক আছে? এখন পর্যন্ত টোটাল ভেরিয়েবল এক্সপেন্স নিয়ে কথা বলছে, যখন লেবার নিয়ে কথা বলবে তখন আমরা ওই জিনিসটা দেখবো, ঠিক আছে? 2 নাম্বারতে লেবার কস্টেরই বলছে না, আপনি একটু ভালোভাবে দেখেন। আমরা 2 নাম্বার প্রবলেম to increase in labor rate the company estimate the variable expense will increase by 3 টাকা বল per next year. লেবার কস্ট ইনক্রিজের কারণে টোটাল ভেরিয়েবল এক্সপেন্স 3 টাকা বেড়েছে। আমরা যদি এই জায়গায় লেবারের শুধু ডাইরেক্ট লেবারের কোনো ইমপ্যাক্ট থাকতো তাহলে আমরা অন্য কথা বলতাম। আমাদের টোটাল ভেরিয়েবল এক্সপেন্স 3 টাকা বাড়ছে, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমার ব্রেক ইভেন পয়েন্ট কত হবে ইউনিটস? আমার 2,10,000 টাকা হলো ফিক্সড এক্সপেন্স, ভাগ হলো সেম রেশিও পার ইউনিট। তাহলে নতুন ব্রেক ইভেন কত আসছে? 30,000। আগে ছিল কত? 21,000। এখন নতুন ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস আসছে 30,000। কেন আসছে? কারণ আমার ভেরিয়েবল কস্ট বেড়ে গেছে, ভেরিয়েবল কস্ট বাড়ার কারণে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট কমে গেছে, তো আমার ব্রেক ইভেন পয়েন্ট বেড়ে গেছে, ঠিক আছে? আমরা দেখেন refer to data in to above if the expected change in variable expense take place how many balls will have to be sold next year to earn the same net operating income 90,000. তাহলে আমার জন্য ভেরিয়েবল এক্সপেন্স 15 টাকা থেকে 18 টাকা হলো, কিন্তু আমি আগের বছরের 90,000 টাকায় প্রফিট করতে যাচ্ছি, তাহলে আমার কতগুলো অ্যামাউন্ট সেল করতে হবে? তাহলে টার্গেট প্রফিট ইউনিটস or এটা লেখুন units need to sell to achieve target profit. তাহলে আপনি আগের বছরের সমানে কি করতে যাচ্ছেন? প্রফিট করতে যাচ্ছেন। তাহলে আপনাকে কি করতে হবে? ফিক্সড এক্সপেন্স প্লাস টার্গেট প্রফিট বাগুলো সিএম পার ইউনিট। তাহলে আমার ফিক্সড এক্সপেন্স কত আছে? 2,10,000। টার্গেট প্রফিট কত? 90,000। আর নতুন সিএম কত? 7। স্যার স্ক্রিনটা হয়ে গেছে। জি, স্ক্রিনটা ঘুরে গেছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমার কত হবে? 3 লাখ ভাগ 7। তাহলে আমার কত হবে? 42,857। ঠিক আছে, 42,857টা আমার কি করতে হবে? সেল করতে হবে টু অ্যাচিভ দ্য টার্গেট প্রফিট। সো দেখেন, আগে যখন 15 টাকা ভেরিয়েবল এক্সপেন্স ছিল, কন্ট্রিবিউশন মার্জিন 10 টাকা ছিল। সরি, প্রথমে আমরা প্রবলেমটা কি ছিল? প্রথম প্রবলেম ছিল 30,000 ইউনিট সেল করলে আমি 90,000 টাকা প্রফিট করতে পারতাম। আর এখন আমাকে যেহেতু ভেরিয়েবল এক্সপেন্স বেড়ে গেছে, তো আমাকে এখন সেম প্রফিট করতে হলে 42,857টা ইউনিট কি করতে হবে? সেল করতে হবে। আচ্ছা, এরপর আসি refer again to data to above. The precedent is that the company must reach the selling price of the basketball. If Northern company wants to maintain the same ratio as last year, what will be the selling price per ball must charge next year to cover the increased labor cost? অর্থাৎ উনি বলতেছে যে আমার ভেরিয়েবল কস্ট যেহেতু বেড়ে গেছে, তো আমাকে কি করতে হবে? সেলস প্রাইসটা বাড়াইতে হবে। আর সেল প্রাইসটা আমি কি কতটুকু বাড়াবো? যে আমি আমার সিএম রেশিও যেটা ছিল সেটা মেইনটেইন করব। কি করব? সেটা মেইনটেইন করব। তাহলে দেখেন আমার কি করতে হবে? এইবার নতুন প্রাইস আমার কি আসবে সেটা আমাকে নতুন প্রাইস অনুযায়ী আমার ভেরিয়েবল কস্ট কত? 18। ঠিক আছে, আমার এই যে রিফার টু ডাটা ইন টু প্রত্যেক বছর 3 টাকা বাড়ছে, কারণ 3 টাকা যদি বাড়ে আমাকে কি করতে হবে? আগের যে 10 টাকা, এই 10 টাকা আমাকে কি করতে হবে? সেম রাখতে হবে। এই 40% আমাকে, এই যে 40% আছে পার্সেন্টেজ, সেম রেশিও 40% মেইনটেইন করতে হবে। কত? 40%। মানে আগের সেম রেশিও মেইনটেইন করতে হবে। আগের সেম রেশিও যদি 40% মেইনটেইন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সরি, 40% এর নিচে। তাহলে আমার ভেরিয়েবল কস্ট কত পার্সেন্ট হবে? 60%। তাহলে না আমার এটা 100% হবে, তাই না? আমার সিএম রেশিওটা যদি আগেরটা মেইনটেইন করতে চাই 40%, তাহলে ভেরিয়েবল এক্সপেন্স রেশিও কত হবে? 100 - 60 সমান 40%। ঠিক আছে, 60%। তাহলে আমার নিউ প্রাইসটা কত হবে? 18 ভাগ 60%। সেলিং প্রাইসটা হবে 30 টাকা। তাহলে আমার
কন্ট্রিবিউশন মার্জিনটা হবে 12%। এই জায়গাটা বুঝছেন কিনা সবাই বলেন? আমি আবারও বলতেছি, এটা একটু এই জায়গাটা একটু বুঝেন। আমার নতুন ভেরিয়েবল কস্ট বেড়ে কত হয়েছে? 18 টাকা। কারণ ম্যানেজিং ডিরেক্টর বা ম্যানেজমেন্ট বলতেছে যে আমার যেহেতু ভেরিয়েবল কস্ট বেড়ে গেছে, আমার সেলস প্রাইসও কি করতে হবে? বাড়তে হবে। তো সেলস প্রাইস আমি কতটুকু বাড়াবো? তারা বলতেছে যে আমি কি করবো, আগে আমার যে সিএম রেশিওটা আছে সেটা আমি মেনটেন করবো। আগের সিএম রেশিওটা কত আছে? 40%। সিএম রেশিও যদি 40% হয়, ভেরিয়েবল কস্ট রেশিও কত? 60% হবে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কারণ ভেরিয়েবল কস্ট 60% হলেই আমার এই দুইটা মিলে কি হবে? 100% হবে। ঠিক আছে? এখন দেখেন 18 টাকা, আমি বলতেছি 60% ইকুয়াল টু আমার কত হইছে? 18 টাকা। তাহলে 100% যদি আমার হয় তাহলে আমার এটা কত হবে? 18 ভাগ 60%। তার কোনো সমস্যা আছে? তাহলে কত হবে? 30 টাকা। এই জন্য আমি এটা ভেবে লিখছি যে 18 কে যদি আমি 60% দিয়ে ভাগ করি, আমার নতুন সেলিং প্রাইসটা বেড়ে যাবে। তখন আমি 30 থেকে মাইনাস 18 বাদ দিলে আমার নতুন কন্ট্রিবিউশন মার্জিনটা বেড়ে যাবে। তাহলে নতুন আমার সেলিং প্রাইস হলো 30 টাকা। ঠিক আছে? এই সেলিং প্রাইসটা আমি বের করছি কি হবে? ভেরিয়েবল এক্সপেন্স কে ডিভাইড করছি ভেরিয়েবল এক্সপেন্স রেশিও দ্বারা। আবারও বলছি, কিভাবে করছি? ভেরিয়েবল এক্সপেন্স কে ভেরিয়েবল এক্সপেন্স রেশিও দ্বারা ভাগ পার ইউনিট বা ভেরিয়েবল এক্সপেন্স রেশিও। ঠিক আছে? এটা দা করেছি ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট ভাগ হলো ভেরিয়েবল এক্সপেন্স রেশিও। ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট কত? 18 টাকা, আর রেশিও কত? 60%। 18 কে 60% দিয়ে ভাগ করলে আপনার কি হবে? নতুন সেল প্রাইস বের হবে। ঠিক আছে? কারো কোনো কনফিউশন আছে? না স্যার। কারো কোনো কনফিউশন? স্যার সেলস প্রাইস ঠিক না করা ছাড়া তো আমাদের ফিক্সড এক্সপেন্স জানতে পারবো না। সেলস প্রাইস না জানলে আমরা আসলে জানতে পারবো না কি। আমি আবারও বলছি, এই জায়গায় প্রবলেমটা একটু আমরা বলি আবার। 4 নাম্বার কি বলছে দেখেন, রিফার টু দ্য ডাটা ইন টুতে কি বলছে? ভেরিয়েবল কস্ট 3 টাকা বাড়ছে। তারপর বলছে কি, the president feels that the company must raise the selling price of its basketball. যেহেতু ভেরিয়েবল কস্ট বাড়ছে, তাহলে বাস্কেটবলের সেল প্রাইসও বাড়তে হবে। if Northwood company wants to maintain the same CM ratio last year CM ratio কত ছিল? 40%। এই যে লাস্ট ইয়ারের CM রেশিওটা কত ছিল? 40%। এই 40% CM রেশিও যদি রাখতে চাই, তাহলে নতুন সেলস প্রাইস কি হবে? নতুন সেলস প্রাইস কি হবে? তাহলে লাস্ট ইয়ারের CM রেশিও 40%, তাহলে আমার ভেরিয়েবল কস্ট কত রাখতে হবে? যদি এই বছর আমার CM রেশিও 60% হয়, ভেরিয়েবল এক্সপেন্স রেশিও কত হবে? 100 মাইনাস 40% সমান হলো 60%। ঠিক আছে? জি। তাহলে আমি যদি এই ভেরিয়েবল এক্সপেন্সটাকে তার ভেরিয়েবল এক্সপেন্স রেশিও দিয়ে ভাগ করি, তাহলে আমার কি হবে? সেলস প্রাইসটা বেড়ে যাবে। ঠিক আছে? এরপর আমরা আসি, অলরেডি আমরা এটা শেষ করে ফেলেছি। আমরা যদি 5 নম্বরটা দেখি, রিফার টু দ্য অরিজিনাল ডাটা। আমরা যদি 5 নাম্বারটাতে যাই, 5 নাম্বারটাতে আমরা কি বলছি? 5 নাম্বারটাতে আমরা যা বলছিলাম, 5 নাম্বারটাতে কি বলছি? রিফার টু দ্য অরিজিনাল ডাটা। The company is discussing the construction of a new automated manufacturing plant. The new plant would slash variable cost by 40%, but it would cost fixed expense per year to double. If the new plant is built, what would be the company's new CM ratio and new break-even point involved? তাহলে আমি যদি প্ল্যান্টটাকে অটোমেটেড করি, তাহলে আমার কি হবে? আমার ভেরিয়েবল এক্সপেন্স 40% কমবে, বাট এটা আমার ফিক্সড এক্সপেন্স কি করবে? ডাবল করে দিবে। তাহলে কোম্পানির নতুন CM রেশিও কি হবে এবং ব্রেক ইভেন পয়েন্ট কি হবে? আমরা একটু যাই, আগে
এই প্রবলেমটা নিয়ে আমরা কাজ করি। সো এটা ছিল আমাদের ইনিশিয়াল প্রবলেম। সো ইনিশিয়াল প্রবলেমে আমার যেটা বলছে নিউ প্রাইস অথবা কস্ট পার ইউনিট, আমার সেলিং প্রাইস 25 টাকা থাকবে, ভেরিয়েবল এক্সপেন্স কি হবে রিডিউস বাই কত পার্সেন্ট? 40%। 40% যদি রিডিউস হয় 1 মাইনাস 40%, ঠিক আছে? 40% রিডিউস করলাম, তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন থাকতেছে কত? এটা আমার টোটাল প্রাইস কত হবে? তাহলে এই জায়গায় আমি টোটাল লিখি। টোটাল আমার এই জায়গায় কি কোথাও বলছে যে আমার সেলস বাড়বে বা কিছু? আমার কোনো কিছু বলে নাই। তো আমার টোটাল কি হবে? আগের প্রাইসটাই থাকবে 7.5 লাখ। তো আমার নতুন প্রাইস কত হবে? নতুন ভেরিয়েবল কস্ট হবে 9/25, মানে ভেরিয়েবল এক্সপেন্স রেশিও ইনটু সেলস। তাহলে আমার নতুন কন্ট্রিবিউশন মার্জিন কত হবে? এটা মাইনাস এটা, আমার ফিক্সড এক্সপেন্স ডাবল হয়ে যাবে, এত ইনটু 2, তাহলে আমার প্রফিট কত হবে? মাইনাস প্রফিট কত হয়েছে? 60,000। ইনিশিয়ালি প্রফিট ছিল কত? 90,000, আর এখন নতুন প্রফিট কত হচ্ছে? 60,000। তাহলে প্রফিট কি করছে? কমে যাচ্ছে। তো এই জায়গা থেকে আপনারা বলতে পারেন যে ফিক্সড এক্সপেন্সে ডাবল বলছে। এই যে দেখেন ফিক্সড এক্সপেন্স পার ইয়ার টু ডাবল। ফিক্সড এক্সপেন্স আগে ছিল 2,10,000, এখন কত হয়ে গেছে? ডাবল হলে 4,20,000। আর ভেরিয়েবল কস্ট আগে ছিল আমার 15 টাকা, এটা 40% রিডাকশন হয়েছে। 40% রিডাকশন মানে 40% মানে কত? 15 ইনটু 40% সমান 6 টাকা। তাহলে 15 থেকে 6 টাকা বাদ দিলে কত থাকে? 9 টাকা। তাহলে নতুন কন্ট্রিবিউশন মার্জিন কত? এত। তাহলে আমি যদি পার্সেন্টেজে এটা যদি এক্সপ্রেস করি তাহলে আমার কি হবে? ঠিক আছে? তাহলে দেখেন আমার নতুন ভেরিয়েবল এক্সপেন্স রেশিও 36% আর ফিক্সড কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হলো 64%, আগে যেটা ছিল 40%। তাহলে আমার প্রফিট কি হচ্ছে? কমে যাচ্ছে। এবার আমরা আসি ব্রেক ইভেন। নিউ ব্রেক ইভেন কত হবে? নতুন ব্রেক ইভেন যদি আমরা যাই, ব্রেক ইভেন কত হবে? নতুন ব্রেক ইভেন যদি আমরা যাই, আমার ফিক্সড এক্সপেন্স বা আমি যদি কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ব্রেক ইভেন ইউনিট হবে এটা, আর ব্রেক ইভেন অ্যামাউন্ট যদি বের করতে চাই তাহলে কত হবে? এত ভাগ 60%, 64%। তাহলে এটা হলো আমার ব্রেক ইভেন অ্যামাউন্ট। ঠিক আছে? উপরটা হলো ইউনিট, এটা হলো ইউনিট, আর এটা হলো অ্যামাউন্ট। ঠিক আছে? এবার আমরা যদি যাই, if the new plant is built, how many balls need to be sold next year to earn the same operating profit 90,000? আমার যদি সেম 90,000 মতো বিল্ড করতে যাই তাহলে আমার ফিক্সড এক্সপেন্স প্লাস 90,000 টার্গেট প্রফিট আর হলো আমার কন্ট্রিবিউশন মার্জিন পাবে। তাহলে আমার এতগুলো ইউনিট সেল করতে হবে আমি যদি সেম প্রফিট অ্যাচিভ করতে চাই, 90,000 অ্যাচিভ করতে চাই। তারপর কি বলছে? assume the new plant is built and next year the company manufactures and sells 30,000. Prepare contribution format income statement. Same, আপনি এটা জাস্ট 25,000 আছে, 30,000 আছে, তো 30,000 বল, সো সেম জিনিসটাই নেক্সট ইয়ার আপনি এই এটার উপর বেস করে আপনি করবেন। ঠিক আছে? সো এই সেম জিনিসটাই হবে। তারপর বলছে if you are a member of top management, would you be favoring constructing new plant? আমার এই জিনিসটা আমি যদি ইনিশিয়ালি দেখি যে আমি যদি সেম ইউনিট সেল করি তাহলে আসলে আমার অটোমেশনের দরকার নাই, বাট আমার যদি ফিউচারে সেলস বাড়ে, ধরেন ডাবল হয়ে গেল, তখন আসলে আমার এটার ইমপ্যাক্টটা পড়বে। ধরেন সেল 60,000 হয়ে গেল, তো এটা ডিপেন্ড করবে যে আমার ইকোনমিক কন্ডিশনের উপর, আমার কাস্টমারের ডিমান্ডের উপর, কাস্টমারের প্রেফারেন্স এবং চয়েসের উপর। যদি আমি ফোকাস করতে পারি যে নেক্সট ফিউ ইয়ার্স আমার সেল কন্টিনিউয়াসলি ইনক্রিজ হবে, তাহলে আমি অটোমেশনে যাব। আর যদি এই প্রেডিকশনটা কাজ না করে অর্থাৎ সেলস না বাড়ে, তাহলে আমি কখনোই সেই অটোমেশনে যাব না। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। কারো কোনো কনফিউশন নেই? সবাই শিওর? জি স্যার। কারো কোনো কনফিউশন নেই, তাই তো? আচ্ছা, জি স্যার, ক্লিয়ার। আমরা যেই কাজটা করি, আমরা জাস্ট 8-10 মিনিট একটু ডিসকাস করি। এটা হলো যে আমাদের যে কোশ্চেনগুলো ছিল, একজন কোশ্চেন প্রোভাইড করেছে, আমরা একটু কোশ্চেনটা দেখি।
দেখি কোশ্চেনটা উনি দিয়েছে। কোশ্চেনটা মনে হয় রায়ান আপলোড করেছিল। আচ্ছা, এই কোশ্চেনটাতে যদি আমি যাই, জাস্ট 1 মিনিট। সবাই কি দেখতে পাচ্ছেন? স্যার আপনাকে দেখতে পাচ্ছি। আমাকে দেখতে পাচ্ছেন তাই তো? এখন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, এই যে দেখেন একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো, আপনি যদি যান জুন 2018 একটা কোশ্চেন আসছিল এআরসি তে। তো এই কোশ্চেনটা আপনারা একটু করবেন। এই জায়গায় দেখেন সেলস, ভেরিয়েবল এক্সপেন্স, কন্ট্রিবিউশন মার্জিন, ফিক্সড এক্সপেন্স, ইনকাম বিফোর ট্যাক্সেস, ট্যাক্স এক্সপেন্স এবং ইনকাম আফটার ট্যাক্সেস। তো আমরা যে কাজটা করব, আমরা ইনকাম ট্যাক্স জিনিসটা কনসিডার করব না। আমরা ইনকাম বিফোর ট্যাক্স, যেহেতু আমাদের অপারেটিং ইনকাম নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? তো আমরা অপারেটিং ইনকাম পদ্ধতি নিয়ে কাজ করব, ট্যাক্সের ইমপ্যাক্টটা আমরা এই জায়গায় ইমপ্যাক্টটা ধরবো না, ঠিক আছে? সবাই কি আমার কথা বুঝতে পারছেন? স্যার এটা কি মানে এই ধরনের অঙ্ক কি সবসময় কি ট্যাক্স কোন ক্যালকুলেশন আসবে না স্যার? আপনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করতেছেন, কি করছেন? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করছেন। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যখন করবেন তখন আসলে ট্যাক্সের ইমপ্যাক্টটা আপনার এই জায়গায় ধরার দরকার নেই। তো আপনি যখন ফর্মুলা ফলাচ্ছেন তখন বারবার কিন্তু আপনি বলতেছেন যে অপারেটিং ইনকাম। অপারেটিং ইনকাম হলো আপনার ট্যাক্সের আগে যে ইনকামটা, অর্থাৎ ইনকাম বিফোর ট্যাক্সের যেটা আছে সেটা হলো অপারেটিং ইনকাম। তো আপনারা যা করবেন সেই অপারেটিং ইনকামের উপর বেস করে করবেন, ঠিক আছে? তো সবাই এই প্রবলেমটা বাসায় সলভ করবেন। জি, যদি কিছু বলা না থাকে কোশ্চেনে, তাহলে আমরা ইনকাম বিফোর ট্যাক্স থেকে শুরু করব আর কি ক্যালকুলেশনটা। এক্স্যাক্টলি, আপনারা সবাই বাসায় এই প্রবলেমটা সলভ করবেন। এই প্রবলেম যদি আপনাদের ফার্দার কোনো প্রবলেম হয় তাহলে এই প্রবলেমটা আমরা ডিসকাস করব, ঠিক আছে? তো সবাই যদি দেখেন, এটা হলো জুন 2018 এর 1 এর সি নাম্বারটা হলো আমার সিরিজ অ্যানালাইসিসের, ঠিক আছে? আমরা যদি ফার্দার যাই, তার আগে আমরা টপিকস গুলো শেষ করি, তারপর কোশ্চেন সলভ করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। সো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আজকের ক্লাসের উপর। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, কোনো কোশ্চেন নাই। কারো কোনো কোশ্চেন নেই? না, কোশ্চেন নাই। আচ্ছা, এখন যেটা করবেন যে আমরা যে জিনিসগুলো পড়িয়েছি এটার উপর বেস করে আপনারা আসলে সিভিপি অ্যানালাইসিসটা করেন। করার পরে যদি স্পেসিফিক্যালি কারো কোনো প্রবলেম থাকে এটা হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে শেয়ার করলে যেটা হবে কি, যে আমরা সবাই প্রবলেমগুলো দেখবো। তো আমি যে কাজটা করবো, সবগুলো প্রবলেমের জন্য যাতে অল্প সময়ে আমরা সলিউশন করতে পারি সেই কাজটা করবো, ঠিক আছে? স্যার একটু এক্সারসাইজ 17 এ যাওয়া লাগবে স্যার, মানে একটা 2 নাম্বার এক্সারসাইজ একটু প্রবলেম। এক্সারসাইজ 17 বইয়ের? হ্যাঁ বইয়ের স্যার। হ্যাঁ জি স্যার। এক মিনিট। এক্সারসাইজ 17 আমরা এখন প্রবলেমে আছি, তাই তো? 5 এর 18, 5 এর 17, তাই তো? 5 এর 17? জি স্যার। হ্যাঁ জি বলেন। এখানে স্যার 2 নাম্বারটা এখানে বলছে স্যার if the variable expense per stock increase as a percentage of selling price, তার মানে এখানে সেলিং প্রাইস যেহেতু স্যার 50, তাহলে কি স্যার 50% দিতে পারছে? বলি আপনাকে জিনিসটা আপনি আসলে বুঝেন। আমরা পুরো প্রবলেমটা করছি। Outback Outfitters sells recreational equipment. One of the company's product, a small camp stock, sells for $50 per unit. The selling price $50 per unit, variable expense 32 per unit. তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন হলো 18 per unit. ফিক্সড এক্সপেন্স অ্যাসোসিয়েট আছে আমার হলো 1,08,000, ঠিক আছে? কম্পিউট দ্য ব্রেক ইভেন পয়েন্ট সেলস ইন ডলার, এটা আপনারা বের করতে পারবেন, কারণ ফিক্সড এক্সপেন্সকে আপনার কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ভাগ করলে আপনার ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস বেরিয়ে যাবে।
আর যেটা বেরোবে সেটাকে 50 দ্বারা মাল্টিপ্লাই করলে ডলার বেরিয়ে যাবে। If the variable expense per is to be increased as a percentage of the selling price, will it result in a higher or lower break even? সবসময় রাখবেন, আপনার যদি ভেরিয়েবল এক্সপেন্স বাড়ে তার মানে কন্ট্রিবিউশন মার্জিন কি করবে? কমবে। আর কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট যদি কমে তাহলে আপনার তো ফিক্সড এক্সপেন্স চেঞ্জ হচ্ছে না, তাহলে আপনি ফিক্সড এক্সপেন্সটা কভার করতে হলে আপনার কি করতে হবে? বেশি ইউনিট সেল করতে হবে। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। এই তো অ্যানসার দিয়ে দিলেন। না স্যার, এখানে কি স্যার পার্সেন্টেজ অফ সেলিং প্রাইস বলছে, তার মানে কি স্যার এটাই তো বললাম 50% বাড়াবো? একটু বলি, আগের পার্সেন্টেজ কত ছিল? 50 ভাগ 18 ভাগ 50। আমি একটু দেখাই দিই আপনাদেরকে জিনিসটা। আপনি বলি সেলস কত? 50, ভেরিয়েবল কস্ট কত? 32, তাহলে আমার ইয়া কত আসছে? কন্ট্রিবিউশন মার্জিন 18, তাই না? আমি যদি পার্সেন্টেজে যাই, ঠিক আছে, সেলস ভেরিয়েবল এক্সপেন্স সেম এ পর্যন্ত ঠিক আছে। এখন ধরেন আমার ভেরিয়েবল এক্সপেন্স যদি বাড়ে 60 এর জায়গায় যদি 70% হয়, তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত হবে? এটা তো 100%, তাই না? প্রবলেম তো এটা যে আমার যদি ভেরিয়েবল এক্সপেন্স সেলের পার্সেন্টেজ বাড়ে, এটা হলো এই যে ভেরিয়েবল এক্সপেন্সটা, এটা পার্সেন্টেজ অফ কি? সেলস না? এটা যদি বাড়ে ধরলাম 70%, তাহলে দেখেন আমার সেলস প্রাইস কত আছে? 50, আমার ইয়া কত হবে? ভেরিয়েবল এক্সপেন্স রেশিও কত হবে? 70%, তাহলে আমার ইয়া কত হবে? কন্ট্রিবিউশন মার্জিন কত হবে? 15। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কত হবে? আমার আগের ব্রেক ইভেন ফিক্সড এক্সপেন্স কত ছিল? 1,08,000, 1,08,000 বাদ আমার কত আসলো? 18, তাহলে আমার ব্রেক ইভেন আসছে কত? 6,000। নতুন ব্রেক ইভেন কত হবে? কত হবে? 7,200। তাহলে আমার ব্রেক ইভেন কি ইউনিট বাড়ছে না কমছে? কেন ইউনিট বাড়ছে? কারণ আমার কন্ট্রিবিউশন মার্জিন কেমনে আসছে? জি 70% আছে কেমনে আসছে? 70% আমি ধরে নিছি যে এই জায়গায় যে বলছেন যে আপনি কথাটা বলতে দেখেন ভেরিয়েবল এক্সপেন্স পার ইজ টু বি ইনক্রিজ অ্যাজ এ পার্সেন্টেজ অফ সেলিং প্রাইস। এটা হলো প্রথমে ছিল 60% অফ সেলিং প্রাইস। ভেরিয়েবল এক্সপেন্সটা কত? প্রথমে ছিল 64% অফ সেলিং প্রাইস। এটা যদি 70% হয় তাহলে কি ইমপ্যাক্ট হতে পারে সেটা আমি আপনাকে দেখিয়েছি ম্যাথমেটিক্যালি। পার্সেন্টেজ অফ সেলিং প্রাইস যদি বাড়ে আলটিমেটলি কন্ট্রিবিউশন মার্জিনটা কমবে এবং আপনার ব্রেক ইভেন ইউনিটটা বাড়বে। ঠিক আছে? আমার কথা কি আপনি বুঝতে পারছেন? ওকে, আমি আরেকটা বলতেছি। আপনার ভেরিয়েবল এক্সপেন্স পার্সেন্টেজ অফ সেলস বাড়বে কখন? বলেন বাড়বে কখন? যখন ভেরিয়েবল এক্সপেন্সটা বাড়বে। যখন কি হবে? ভেরিয়েবল এক্সপেন্স বাড়বে। ভেরিয়েবল এক্সপেন্স ধরলাম আগে ছিল 32 টাকা, এখন হয়ে গেল 35 টাকা, তাহলে আপনার কন্ট্রিবিউশন মার্জিন কত আসছে? এটা। তাহলে আমার ধরেন এটা যদি আমি করতে চাই তাহলে আমার কি অবস্থা হবে এবার? তাহলে আমার কত হচ্ছে দেখেন, এখনো কিন্তু সেমটা হচ্ছে। ঠিক আছে, আমি জাস্ট ভেরিয়েবল এক্সপেন্স 32 টাকা থেকে 35 টাকা দিচ্ছি। আমার ভেরিয়েবল এক্সপেন্স পার্সেন্টেজ অফ সেলস কি হয়েছে? 64 থেকে 70% চলে আসছে। তার মানে আমার আলটিমেটলি এটা কি হচ্ছে? এটা কিন্তু হয়েছে। আমার কথা বুঝতে পারছেন? তার মানে ভেরিয়েবল এক্সপেন্স পার্সেন্টেজ টু সেল যদি বাড়ে তাহলে আলটিমেটলি আপনার কন্ট্রিবিউশন মার্জিনটা কমবে এবং ব্রেক ইভেন ইউনিট সেলসটা বাড়বে। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, আমরা নেক্সট আজকে বুধবার কি আছে? সো নেক্সট ক্লাসটা আমরা শনিবারে করব। স্যার কোন চ্যাপ্টার নিয়ে প্রবলেম ছিল? জি একটা হাই অপারেটিং লিভারেজটা স্যার, অপারেটিং লিভারেজ দিয়ে আমরা স্যার কি বুঝবো এবং সেলসের সাথে এর ইমপ্যাক্টটা কি স্যার? আমি আবারও বলছি অপারেটিং লিভারেজ আপনাকে বের করতে হবে যে কুইকলি যদি আপনি আন্ডারস্ট্যান্ড করতে চান যে সেলস যদি বাড়ে বা কমে আপনার অপারেটিং প্রফিটে কি ধরনের ইমপ্যাক্ট করতে পারে। ঠিক আছে? সো এটা কুইকলি অ্যানালাইসিস করার জন্য আপনার অপারেটিং লিভারেজটা ইউজ করা। ধরুন আপনি বের করলেন যে অপারেটিং লিভারেজ আপনার 8 আছে, আপনার যদি সেলস যদি এর পরের বছরে 10% বাড়ে তো আপনি বলে দিতে পারেন যে ভাই 8 × 10%, তার মানে 80% আমার অপারেটিং প্রফিট বাড়বে যদি অন্য ধরনের কোনো প্রবলেম না হয়, তো ফিক্সড এক্সপেন্স যদি ফিক্সড থাকে তো আপনার প্রফিট 80% বাড়বে।
আপনি যদি 10% সেলস কমে আপনি বলে দিতে পারবেন যে 80% আপনার প্রফিট আগের বছর কমবে। সো এই কুইকলি এই অ্যান্সারটা দেওয়ার জন্য, ধরেন আপনি যখন টপ ম্যানেজমেন্টের সাথে মিটিং এ বসবেন, আপনাকে কিন্তু ক্যালকুলেশনের সুযোগ দেওয়া হবে না, ইনস্ট্যান্ট ফিডব্যাক চাওয়া হবে। সো ইনস্ট্যান্ট যদি ফিডব্যাক দিতে হয় আপনাকে কি করতে হবে, কিছু ট্রিকি জিনিস জানতে হবে। তো অপারেটিং লেভারেজটা হলো এই ট্রিকি জিনিস। এটা কি করে, এটা হলো যে এটা একটা সেনসিটিভিটি অ্যানালাইসিস, যেটা হলো সেলস যদি চেঞ্জ হয় তাহলে প্রফিটে কি ধরনের ইমপ্যাক্ট করে সেটা অ্যানালাইসিস করে। সো প্রফিটটা সেলসের সাথে কতটুকু সেনসিটিভ এটা অপারেটিং লেভারেজের মাধ্যমে আমরা বের করতে পারি। यस স্যার। আমার কোশ্চেন অ্যানসার পেয়েছেন? জি স্যার, জি স্যার। ওকে স্যার। ওকে, সবাইকে থ্যাংক ইউ। আমরা আবার শনিবারে বসবো। যদি সিবিপি তে প্রবলেম থাকে প্রবলেমগুলো নিয়ে আমরা প্রথমে ডিসকাস করব, নতুবা আমি আপনাদেরকে আগামীকাল বলে দিব যে আমাদের নেক্সট ক্লাসটা কোন চ্যাপ্টারের উপর হবে। ঠিক আছে স্যার? একটা হাইলো মেথডের প্রবলেম ছিল স্যার, হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম। জি, একটা হাইলো মেথড প্রবলেম ছিল। হাইলো মেথডের প্রবলেম ছিল, তাই তো? একদম মার্জিন নিয়ে পড়াশোনা করবো আর কি। এটার প্রবলেমটা, তাই না? ওকে, আমাদের প্রবলেমে যদি আমরা একটু দেখি, আমাদের বলছে যে ইউজ হাইলো মেথড টু এস্টিমেট দ্য ফিক্সড এন্ড ভেরিয়েবল কম্পোনেন্ট অফ এডমিটিং কস্ট। আপনার নাম্বার অফ পেশেন্ট দেওয়া আছে, নাম্বার অফ ডিপার্টমেন্টাল কস্টও দেওয়া আছে। নরমালি যেটা হয় কি এই ধরনের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের শুধু একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না, অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সো আমাদের হাই অ্যাক্টিভিটি কবে আছে? আমাদের জুনে আছে হাই অ্যাক্টিভিটি। সবাই কি দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা শেয়ার করা লাগবে। স্ক্রিন শেয়ার করে নিন। না স্যার। দেখতে পাচ্ছেন? আমাদের হাই অ্যাক্টিভিটি আছে জুনে এবং লো অ্যাক্টিভিটি আছে নভেম্বরে। সো জুনে আমার হাই অ্যাক্টিভিটি হলো 1900, আমার অ্যামাউন্ট দেওয়া আছে 15200, আর নভেম্বরে লো অ্যাক্টিভিটি 1100, আমার অ্যামাউন্ট দেওয়া আছে 12800। তাহলে ডিফারেন্স যদি বের করি, আমার চেঞ্জ আছে নাম্বার অফ পেশেন্ট বা অ্যাক্টিভিটিতে 800, আর কস্টে আমার চেঞ্জ আছে 2400। তাহলে পার ইউনিট আমার ভেরিয়েবল কস্ট হলো 3। এ পর্যন্ত তো কারো কোনো সমস্যা নেই, তাই না? না স্যার, ক্যালকুলেশনের সমস্যা নেই স্যার। কি সমস্যা স্যার? বলুন। ওই বাকি ওই স্যার আপনি একটু ব্যাক দিলে বুঝবেন, আমি লিখে দিয়েছিলাম ওখানে। জি জি, ব্যাকটা আমি লিখে দিয়েছিলাম স্যার, আমি লিখে দিয়েছিলাম আপনাকে, একটু করে ব্যাকটা দিলে আপনি করতে পারবেন। উপরে আপনি লিখে দিয়েছিলেন, তাই তো? জি স্যার, সবই করে লিখে দিয়েছি। ওকে, 9500 ইনটু 18000 আপনি দেখতে যাচ্ছেন। 1800 অ্যাক্টিভিটি কবে আছে? মে মাসে 14700। আর 9500 মে মাসে 18। আচ্ছা, আপনি ফিক্সড এক্সপেন্সটা বের করছেন? আপনি ফিক্সড এক্সপেন্স বের করেছেন কত? একটু দাঁড়ান, ফিক্সড এক্সপেন্সটা আমরা একটু বের করে নিই। তাহলে আমার কত আছে? স্যার বের করাই আছে ওখানে। আর একটু দাঁড়ান, এটা শুধু এই মেথড না স্যার, ওই আমি যে কোনো একটা ধরি। আমার জুন মাসে কত ছিল? জুন মাসে আমার 1900 ছিল। হলো 3 ইনটু 1900 হলো 5700 হলো আমার ভেরিয়েবল এক্সপেন্স। আর আমার টোটাল এক্সপেন্স কত ছিল? 15200। 15200। তাহলে আমার ফিক্সড এক্সপেন্স কত ছিল? মাইনাস 9500। ঠিক আছে? তো আপনি 9500 প্লাস মে মাসেরটা আপনি বের করতে যাচ্ছেন। তাহলে 9500 যোগ 100 ইনটু 3, 14900। এখানে 14700 দেওয়া আছে। এটা হয়তো বা কোনো প্রিন্টিং মিস্টেক হবে। ঠিক আছে? বাকিগুলো কি চেক করা আছে মিলছে কিনা? জি স্যার, বাকিগুলোও মিলতেছে না স্যার। শুধু এই ম্যাথ না স্যার, আরো অনেক ম্যাথ দেখছি আমি এই চ্যাপ্টারে, একটাও মিলতেছে না। মানে শুধু আমি যখন হাইলো মেথড করি না স্যার, যখন শুধু হাইলো মেথড যে দুইটা মাসের মানে যে দুইটা মান্থের হিসাব করে করি, শুধু ওই দুইটা মান্থই মিলতেছে। মানে বাকিগুলো আপনার মিলছে না, তাই তো? না স্যার, এটা শুধু এই মেথড না, বাকি মেথডও মিলতেছে না। মানে এটা তো জাস্ট এই আপনার চ্যাপ্টার শেষে আমার জাস্ট বোঝানোর জন্য দিতে। তাহলে প্রথমে যে কাজটা করতে হবে, বুঝতে পারছি। তাহলে প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে বের করতে হবে যে প্রতিটা ডিফারেন্সটা বের করে দেখতে হবে যে আসলে কি হয়েছে, বুঝছেন? সো দেখা যাবে যে তাহলে অ্যাক্টিভিটির সাথে সাথে ওদের হয়তো ফিক্সড এক্সপেন্সও চেঞ্জ হচ্ছে। মে জুনের ক্ষেত্রে যদি দেখি অ্যাক্টিভিটি চেঞ্জ ছিল 100, তাই না?
আর অ্যামাউন্ট চেঞ্জ হয়েছে কত আপনি দেখেন তো 700, তাই না? জি স্যার। আপনি যদি মে এবং জুন মাসে দেখেন, মে মাসে অ্যাক্টিভিটি কত ছিল 1800 আর জুন মাসে 1900, তাহলে অ্যাক্টিভিটি চেঞ্জ কত 100। আপনার কস্ট কত চেঞ্জ হয়েছে 3 2 500, তাহলে 500 ভাগ 100 সমান হচ্ছে 5। তার মানে এই জায়গায় যে সমস্যাটা হয়েছে আপনার ভেরিয়েবল কস্ট গুলো কিন্তু সিমিলার ওয়েতে যাচ্ছে না, মানে 3 টাকা পার পেশেন্ট এটা কিন্তু এই জায়গায় কাজ করছে না। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। তার মানে স্যার এখানে প্রতি মাসের সাথে সাথে আমার মনে হয় এই ভেরিয়েবল বা ফিক্সড এক্সপেন্স কোনো না, এই জায়গায় যেটা হলো এগুলো আসলে এই জায়গায় আসলে স্টেপ কস্ট আছে কিনা সেই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা স্যার। স্টেপ কস্ট আছে কিনা সেটা আমাকে একটু দেখতে হবে। ধরেন এই যে এই প্রবলেমটাতে আমি যদি দেখি মে মাসে আমরা বলছি টোটালি ফিক্সড এক্সপেন্স ছিল 9500, তাই না? মে মাসে আমরা যদি যাই ফিক্সড এক্সপেন্স 9500, তাহলে আমার টোটাল আছে 14700। আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি 14700 ভাগ আমার কত 1800। স্যার জুমে একজন আসতে চাচ্ছে, অ্যাডমিট করা লাগবে মনে হয়। এখন আর অ্যাডমিট করে লাভ নেই, বুঝছেন? 14700 কারণ ক্লাসই শেষ হয়ে যাচ্ছে। 9500 আমরা যদি ধরে নিই ভাগ 1800, পারমানেন্ট কস্ট কত 2.88। সো আচ্ছা, এটা আমাকে একটু দেখতে দেন, আমি আসলে দেখি নাই কারণ এই ধরনের সিচুয়েশন হওয়ার কথা না। আপনি এগুলো কোন বই থেকে পেয়েছেন? এটা স্যার এই আপনার সেকেন্ড চ্যাপ্টারই আছে গ্রেডেশন। এই বইয়ের সেকেন্ড চ্যাপ্টার, তাই তো? জি স্যার। আচ্ছা, আমি একটু চ্যাপ্টারটা দেখি নেই, তারপর আপনাকে এটা সলিউশনগুলো বলবো, ঠিক আছে? কারণ হয়তো কোনো ধরনের প্রবলেম আছে, অন্য কোনো কস্টের কোনো ইস্যু থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে, আমি দেখবো। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, তাহলে আমরা আজকের মতো শেষ করি। তো নেক্সট শনিবারে আমরা প্রথমে হাইলো মেথডের এই প্রবলেমটা সলিউশন নিয়ে কাজ করব, পরে দেন হলো আমরা নতুন কোন চ্যাপ্টারটা পড়ব সেটা দেখব, ঠিক আছে? যদি আপনাদের সিভিপি তে কোনো প্রবলেম না থাকে, ঠিক আছে? স্যার কোন চ্যাপ্টারটা পড়াবেন সেটা একটু আমাদের একদিন আগে আমি শেয়ার করে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, সবাইকে থ্যাংক ইউ। আমরা ইনশাআল্লাহ নেক্সট চ্যাপ্টারে দেখা হবে।